সিস্টেম বস্তু থাকে, একক আয়তনটা কিন্তু রিয়েল স্পেসের একক আয়তনের ভিতরে ওয়ান এনার্জি ডিফারেন্সের মাঝে কতগুলো এনার্জি লেভেল আছে তার সংখ্যাটাকে আমরা বলি ডেনসিটি অফ স্টেটস। ঠিক আছে, তাহলে এখানে হলো আপনার ডেনসিটি অফ স্টেটস জেডি, এটা আমরা একক আয়তন বলি নাই, আমরা আমার সিস্টেমের জন্য নিয়েছি। তাহলে এটা হলো ডেনসিটি অফ স্টেট, মানে মানে ই যদি 1 হয় মানে 1 এনার্জি ডিফারেন্সে কতগুলো স্টেট আছে, তাহলে ডি এনার্জি রেঞ্জে ইউনিট এনার্জি রেঞ্জ যেটা বলা যায় স্যার, হ্যাঁ ইউনিট এনার্জি রেঞ্জে কতগুলা স্টেট আছে, তাহলে ডিই এনার্জি রেঞ্জে কতগুলা থাকবে, জেড ইনটু ডি। ওকে, এবং এখন ইলেকট্রন থাকবে কতগুলা, কারণ একটা এনার্জি স্টেটে ইলেকট্রন আছে এফই, এফই হলো ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন, ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন, তাই এফই। তাহলে মোট ইলেকট্রনের সঙ্গে কত হবে, 0 টু ইনফিনিটি, আমরা ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে এন, এখন আমি একটা কাজ করি, এন এর দুই পক্ষে একটু ফার্মি এনার্জি দিয়ে গুণ করে দিই, ইএফ এই পাশে এই পাশে, তাহলে ইএফ এত ইজ ইকুয়াল টু দিস, তাহলে ইএফ ইনটু বাকি দিস, তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম। এখন আরেকটা ইকুয়েশন আমরা আগে পেয়েছি ইউর সাপেক্ষে, তাহলে এখন যদি আমি টেম্পারেচার সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ নেই, আপনাদের মনে আছে যে শেষের দ্বিতীয় টার্মটাতে টি ডিপেন্ডেন্স নাই, কারণ এফ নাই, ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন নাই, কাজেই ওইটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে দ্বিতীয় টার্মটা 0 হয়ে যাবে, কিন্তু প্রথম টার্মটাতে এফ এর মাঝে টি আছে। আমরা যদি আবার একটু ব্যাক করে যাই, আপনারা যদি দেখিয়ে নিয়ে আসি, সরি যদি যাই একটু দেখেন, এই টার্মটাতে এফই নাই, আচ্ছা এই টার্মটাতে এফই নাই মানে টি নাই, যদি টি না থাকে তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই টার্মটা 0 হয়ে যাবে, আর টি আছে শুধু এই টার্মের ভিতরে, কারণ এখানে দেখেন এফ এর ভিতরে টি আছে, টি মানে টেম্পারেচার, ই মাইনাস মিউ ডিভাইডেড বাই কে টি, কে বোলটজম্যান কনস্ট্যান্ট টি, কাজে ডেরিভেটিভটা শুধু এই টার্মের হবে, অন্যগুলা এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স নাই, এবারে টেম্পারেচার ডিপেন্ডেন্স নাই। এখন ইউ বাই ডিটি হলো হিট ক্যাপাসিটি, কাজে হিট ক্যাপাসিটি, হ্যাঁ তাহলে সি ইলেকট্রনের হিট ক্যাপাসিটি ইকুয়াল টু হলো, তাহলে এটার থেকে এটা মাইনাস করেন, তাহলে একবারে করে ফেলি, এখানে এটা মাইনাস করলে আমরা এখান থেকে পাচ্ছি সি ইলেকট্রনিক ইজ ইকুয়াল টু দিস, এই যে মাইনাসটা এখানে এসে গেল, ই মাইনাস ইএফ, ওকে, কিন্তু ডিএফ বাই ডিটি। এখন যেটা বলছিলাম যে লো টেম্পারেচারে এই কেমিক্যাল পটেনশিয়াল ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ফার্মি এনার্জি ইন দ্য মেটালিক সিস্টেম, মানে মেটালিক সিস্টেমে এটার কাছাকাছি আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি। তখন আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হলো ডিএফ বাই ডিটি, ডিফারেন্সিয়েশন করলে মিউর জায়গায় ইএফ বসায় যদি ডিফারেন্সিয়েশন করেন, এটা একটা লাইন আপনারা করে দেখতে পারেন, এটা যেগুলো এটা আসে, এখন এটা যদি বসিয়ে দেন তাহলে পাওয়া যাচ্ছে এটা। এখন এই ইন্টিগ্রেশন টার্মটাকে আমি আই দিয়ে ডিনোট করেছি, আমরা পরে ইন্টিগ্রেশনটা সলভ করেছি। তাহলে এটা আমি ইন্টিগ্রেশন এখন সলভ করছি, এখন জাস্ট সাবস্টিটিউট করে দিবেন, ই মাইনাস ইএফ বাই ক্যাট ইজ ইকুয়াল টু এক্স, ডি ইজ ইকুয়াল টু হবে এত, লিমিটটা চেঞ্জ করে দেন, করে দিলে যে ইন্টিগ্রেশনটা আসছে ইন্টিগ্রেশনটা হলো এটা। এখন যদি ইএফ বাই ক্যাটি মাস গ্রেটার দেন 1 হয়, কেন 1 গ্রেটার বেশি হবে, আপনার মনে আছে যে ইএফ টা হলো 0 ডিগ্রি টেম্পারেচারে,
তাহলে এটি যদি জিরোর কাছাকাছি হয় তাহলে এই রেশিওটা কি হবে? অনেক বড় হবে না? আনডিফাইন্ড হবে স্যার। না আনডিফাইন্ড না, জিরো দিয়ে হইলে হলো আনডিফাইন্ড, কিন্তু আমি যদি জিরো বলছি না, জিরোর কাছাকাছি লিমিটিং কেস ছোট্ট, টি যদি খুব ছোট হয় তখন এটা কি অনেক বড়? ইনফিনিটি হবে। মাস গ্রেটার দেন 1। না ইনফিনিটি হবে না, ইনফিনিটি হবে না, ইনফিনিটি হবে হলো জিরো হইলে, টি যদি জিরো বসান, কিন্তু যদি জিরো না বসায় ছোট বসান, জিরো না, জিরোর কাছাকাছি ছোট রাশি বসান, তাহলে কি হবে? তাহলে বড় হবে। এক এর চেয়ে অনেক বড় হবে। ছোট রাশিটা ভাগ করলে বড় হয়। তাহলে আমি লিমিটটা, যে নিচের লিমিটটাকে আমি মাইনাস ইনফিনিটি লিখতে পারি তখন এই কন্ডিশনে, এই যে এখানে এই লিমিটটা, তাহলে আমার ইন্টিগ্রেশনের লিমিটটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি হলো এটা। এটাকে একটা স্পেশাল নামে আমরা ডাকি, আপনি শুনছেন কিনা, এই ইন্টিগ্রেশনটাকে আমরা বলি ডিওয়াই ইন্টিগ্রেশন। ডিওয়াই ল যখন আপনারা পড়ছেন তখনও কিন্তু এই ইন্টিগ্রেশনটা ওখানে ছিল। তাহলে এটাকে আমরা বলি ডিওয়াই ইন্টিগ্রেশন, এবং এটা সলভ করে করা যায়, এখানে করে দেখাই নাই, এটা একটু দুইটা স্টেপ করলে যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসে এটা হলো পাই স্কয়ার বাই 3। তাহলে ইন্টিগ্রেশনের মান, তাহলে আই ইজ ইকুয়াল টু পাইলাম আমরা a স্কয়ার টি পাই স্কয়ার বাই 3। তাহলে সি ইলেকট্রনিক ইজ ইকুয়াল টু ZEF 1/3 পাই স্কয়ার কে স্কয়ার ইনটু টি, আই এর মানটা বসিয়ে দিয়েছি আর কি ওই আগের ইকুয়েশনে। তাহলে এখন এটাকে ZF এর মান বসিয়ে দিয়েছি, ZF এর মান আমি ক্যালকুলেট করছিলাম 3n/2x e আসছিল, এখন e এর জায়গায় EF বসাইছি, নিচে EF আসছে। এবং EF এর মান আমরা জানি, অথবা এটাকে TF ফার্মি টেম্পারেচারের দ্বারাও প্রকাশ করতে পারি। প্রকাশ করলে এটা হলো আমার এক্সপ্রেশন ফর হিট ক্যাপাসিটি, যেটা আমরা আগের ইয়াতে ব্যবহার করেছি, মানে আগের ক্যালকুলেশনে এটা আমরা ব্যবহার করেছি। ভিটামিন ফ্যান্স দ্বারা থার্মাল কন্ডাক্টিভিটি হিসাবের সময় এটা আমরা ব্যবহার করেছি। কাজে this is the expression for this. ওকে, এগুলা তো একটা অল্প জিনিস একটু বলে নেই, আমরা যদি উপরেগুলার বলছি না, নিচেরটা একটু বলে নেই যে তাপমাত্রার সাথে ওই ইলেকট্রিক কন্ডাক্টিভিটি বা ইলেকট্রিক রেজিস্টিভিটি কিভাবে নির্ভর করে, এটা আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি। আমি যদি গ্রাফটা দেখি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, যে আমি দেখি কি প্রথমে নন জিরো, তারপরে এখান থেকে কতটুকু প্রায় কনস্ট্যান্ট, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে, টেম্পারেচার যত বাড়তে থাকে রেজিস্টিভিটি তত বাড়তে থাকে, ইলেকট্রিক রেজিস্টিভিটি, এটা ওটা হলো ইলেকট্রিক রেজিস্টিভিটি। এটা অনুপাত দিয়ে করা হয়েছে আর কি, অনুপাত দিলে রাশিটা বড় হয় আসলে বাস্তবে, না হয় ছোট হয়তো মানে প্লট করতে এত অসুবিধা। এটা হচ্ছে 290 ডিগ্রি তে যে রেজিস্টিভিটি আছে সেটা। এখন এই জিনিসটা আমরা একটু আলোচনা করতে পারি, আমাকে এই শেপটা এরকম হলো, এটার ব্যাখ্যাটা কি হতে দিতে পারি আমরা এটা ইন্টারপ্রেট করতে চাচ্ছি যে কেন এরকম হলো। আমরা তো জানি যে T ইজ ইকুয়াল টু 0 কেলভিনে সবগুলা অ্যাটম মানে তার লেটিস সাইডে বসা থাকবে। সব যদি লেটিস সাইডে বসা থাকে, ইলেকট্রন গুলো প্রায় ওই তখন মুভ করবে হলো, যখন লেটিস সাইডে বসা থাকে তখন কোনো লেটিস ডিস্টরশন নাই, তাহলে এরা তো ফ্রিলি মুভ করবে, কন্ডাক্টিভিটি ইনফাইনাইট হওয়ার কথা ছিল। কিন্তু এখানে একটা আমরা ফাইনাইট কনস্ট্যান্ট, রেজিস্টিভিটি জিরো হওয়ার কথা ছিল। কন্ডাক্টিভিটি ইনফাইনাইট মানে রেজিস্টিভিটি জিরো। তখন কি স্যার অ্যাটম ভাইব্রেট করে না স্যার? অ্যাটম ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ভাইব্রেট করে না এট 0 ডিগ্রি কেলভিনে? সেই ভাইব্রেশনটা খুবই নগণ্য T ইজ ইকুয়াল টু 0 তে, খুব ছোট। তার মানে আছে স্যার কিছু আছে, ভেরি স্মল, কিন্তু ওইটার জন্য ওইটা হচ্ছে না, কারণ লেটিসের ইয়ার মাঝে লেয়ারের মাঝে তখন ফাঁক যথেষ্ট, তারা বেশি ভাইব্রেট করলে লেটিস ডিস্টরশন বেশি হচ্ছে, লেটিস ডিস্টরশন খুব কম, কাজে এই ফাঁক দিয়ে তো ইলেকট্রন ফ্লো করতে পারে, করলে আপনার কন্ডাক্টিভিটি ইনফাইনাইট হয়ে যাওয়ার কথা। কন্ডাক্টিভিটি ইনফাইনাইট হয়ে গেলে রেজিস্টিভিটি জিরো হওয়ার কথা, কারণ একটা উল্টা। এখন কিন্তু বাস্তবে আমরা দেখছি যে ইভেন 0 ডিগ্রি কেলভিনেও একটা সার্টেন রেজিস্টিভিটি পাওয়া যাচ্ছে। তাহলে এটার উৎসটা কি, কেন এই রেজিস্টিভিটিটা কোত্থেকে আসছে? রেজিস্টিভিটি আসছে, আমরা যে ডিফেক্ট করছিলাম আমরা, যে আমরা একটা লেটিস যত
সাবধানেই একটা ক্রিস্টালকে গ্রো করি না কেন, তার মাঝে কি কিছু ইম্পিউরিটি থেকে যায় স্যার, ইম্পিউরিটি থেকে যাচ্ছে এবং এর মাঝে কিছু ভ্যাকেন্সি সৃষ্টি হচ্ছে অথবা ইন্টারস্টেশিয়াল কিছু ঢুকছে, তাহলে এই যে জিনিসগুলো থাকে ওটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। এখন প্রথমে যে রেজিস্টিভিটিটা আসছে, ইলেকট্রন ফ্লো হইতেছে, বাধাটা যে দিচ্ছে, এই বাধাটা আসছে আমাদের ওই ডিফেক্ট থেকে। কাজেই ওই ডিফেক্টটা কনস্ট্যান্ট, মানে যে ডিফেক্ট গুলো আছে সেই ডিফেক্টই, অল্প তাপমাত্রা বাড়াইলে ডিফেক্টের কোনো চেঞ্জ হচ্ছে না। কাজেই এটা প্রায় কনস্ট্যান্ট থাকছে, একটা স্মল টেম্পারেচার পর্যন্ত কনস্ট্যান্ট থাকছে। তারপরে যখন টেম্পারেচার আমরা বাড়াচ্ছি তাহলে কি হচ্ছে, ল্যাটিস ভাইব্রেশন বাড়তে থাকলো। ল্যাটিস ভাইব্রেশন বাড়লে তখন ইলেকট্রন গুলো ফ্লো করতে বাধার সৃষ্টি হচ্ছে আরো বেশি। বাধার সৃষ্টি হলে আস্তে আস্তে তাহলে কি রোধ বাড়ছে, এটা হচ্ছে রোধ আর কি, আপনারা যেটা রোধ বলেন, রেজিস্টিভিটি বাড়ছে। রেজিস্টিভিটি এখন টেম্পারেচার আরো বাড়লে রেজিস্টিভিটি একদম লিনিয়ারলি বাড়ছে না, এখানে কতটুকু লিনিয়ারলি বাড়ছে, তারপরে একদম প্রায় খুব হাইলি বেড়ে যাচ্ছে। সামান্য টেম্পারেচার চেঞ্জ করলেই রেজিস্টিভিটি অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাহলে দিস ইজ দ্য এক্সপ্লেনেশন যে টেম্পারেচারের সাথে মেটালিক রেজিস্টিভিটি কিভাবে নির্ভর করে, এটার একটা চিত্র এখানে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এগুলো তো বলা হয়ে গেল। তাহলে হঠাৎ করে বেড়ে যাওয়ার ঘটনাটা স্যার কি স্যার? হঠাৎ করে যে বেশি বেড়ে যাচ্ছে তাপমাত্রার সাথে, একটা সার্টেন এর পরে, সার্টেন টেম্পারেচারের পরে হঠাৎ যে বেড়ে যাচ্ছে, এটা তো সেমিকন্ডাক্টর ডায়োডের মতো স্টার দেখা যাচ্ছে, কার্ভটা অনেকটা ডায়োড ক্যারেক্টারিস্টিক, ফরওয়ার্ড বায়াস ডায়োড ক্যারেক্টারিস্টিক কার্ভের মতোই কিছুটা। না ডায়োডটা উল্টো হবে। ফরওয়ার্ড বায়াস যেটা স্যার, না ফরওয়ার্ড বায়াস আইবি ক্যারেক্টারিস্টিক, জি স্যার কিছুটা ওইরকম আর কি। সেটা আইবি, একদিকে কারেন্ট একদিকে ভোল্টেজ। আইবি ক্যারেক্টারিস্টিক্স কানেক্টটা এরকম স্যার, ডান মানে পাশে ফরওয়ার্ড বায়াস যেটা হয়, ওখানে টেম্পারেচার না, ওখানে আই আর ভি। জি সেটা ঠিক আছে স্যার, এটা হঠাৎ বেড়ে যাচ্ছে তাপমাত্রা। হ্যাঁ হঠাৎ বেড়ে যাচ্ছে, এটা কারণ হলো যে টেম্পারেচার যখন একটা সার্টেন পর্যন্ত তার সে ল্যাটিস গুলো এই ডিস্টর্টেড হচ্ছে, কিন্তু টেম্পারেচার যদি একটা সার্টেন রিজনের পরে অল্প বাড়লেই ডিস্টরশনটা আরো বেশি হয়ে যাচ্ছে, মানে ওদের ভাইব্রেশনটা এরকম হচ্ছে যে কোনো ইলেকট্রন আর ওর মাঝে দিয়ে আর যাইতেই পারছে না, বাধা খাচ্ছে, মানে টাকা খাচ্ছে। কাজে এই সমস্ত কারণে হঠাৎ বেশি বেড়ে যাচ্ছে আর কি, তখন টেম্পারেচার একটু বাড়লেই বেশি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে একটা সার্টেন ইয়ার পরে, ফলে রেজিস্টিভিটিটা বেড়ে যাচ্ছে আর কি, এটা লিনিয়ার হারে বাড়ছে না। স্যার ওদের সাথে আমরা যে একটা রিলেশন পড়াই, r = r0 * 1 + আলফা থিটা, একটা রিলেশন আমরা যে দেখাই স্টুডেন্টদের, ওদের সাথে তাপমাত্রা রিলেশন স্যার, r = r0 * 1 + আলফা থিটা। r0 এটা আপনার r0, দ্যাটস রাইট, এটা করেসপন্ডিং ভ্যালুটাই আপনার r0। তারপরে লিখছেন কোনটা, তারপরে বলেন 1 + আলফা t, r0 * 1 + আলফা থিটা, 1/আলফা থিটা, থিটাটা কিন্তু t ওখানে না স্যার 1 + আলফা থিটা, 1 + আলফা t একই জিনিস তাপমাত্রা, না 1 + আলফা থিটা, তো থিটাটা কিন্তু t। জি স্যার, সেটা তো একই জিনিসই হলো, আপনি গুণ করে দেন, গুণ করে দিলে তো বিহেভিয়ারটা তাহলে স্যার ওই ইকুয়েশনে তো লিনিয়ার ইকুয়েশন হয় না স্যার, আলফা তো না 1/t হলে লিনিয়ার না, তো ইনভার্স 1/t না তো স্যার, থিটা না 1/থিটা না, আলফা ইনটু টি স্যার, টি। ও আলফা, ওইটা হলো অ্যাপ্রক্সিমেট, ওটা অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল যেটা আছে সেটা ওই যে কেডিনের বই আছে, ওই যে ইয়াসউদ্দিন শাহাবুদ্দিন স্যারের বই আছে, দেখবেন ওইখানে লিনিয়ার না সম্পর্কটা, এটা কোন রেঞ্জে অ্যাপ্রক্সিমেট ইন্টারমিডিয়েটের বই আমরা পড়াই স্যার। শাহজাহান তখন সার্টিফিকেট। আচ্ছা আমি জানি না, আমি আপনাকে বলি যে এইটা তাহলে আপনি যেটা একটা ছোট্ট রেঞ্জে পড়াইতে পারেন, যে টেম্পারেচার রেঞ্জ খুব বেশি বড় না, যে যদি আপনি একটু ছোট্ট অংশ নেন এখানে, ধরুন এখানে নিলেন ছোট্ট অংশ নেন, তাহলে ছোট্ট অংশটা লিনিয়ার, জি জি, এই টেম্পারেচার থেকে আপনি এই টেম্পারেচার পর্যন্ত দেখছেন, তাহলে এই ছোট্ট অংশ নিলে আপনি এটা লিনিয়ারলি দেখাইতে পারেন, কারণ এটা লিনিয়ার, এইখান থেকে এইখানে নেন। আপনি যদি ল্যাবে যখন করেন তখন বোধহয় এরকম একটা খুব, আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার কত নেন আপনার ওখানে, ল্যাবে করাচ্ছেন এটা বলছেন না, ল্যাবে না? না স্যার ল্যাবে করাই না স্যার, এটা থিওরিতে পড়ানো আর কি, ইন্টারমিডিয়েট লেভেল তাহলে এটা স্মল রেঞ্জে হলে এটা হয়তো ট্রু হবে, কিন্তু নট দ্য হোল, ফর দ্য হোল রেঞ্জের জন্য না। ওকে জি স্যার।
ওকে, তাহলে আমরা এখানে এটা ফ্রি ইলেকট্রন থিওরি শেষ করলাম। তারপরে আমরা কি আলোচনা করব? আমি আসলে আপনাদের ওই ইয়াগুলা সবগুলো ভালো করে প্রিপেয়ার করতে পারি না, কারণ হলো আমি দেশের বাইরে ছিলাম আসলে। আমি আসার একদিন আগে, 2 দিন আগে ওই যে আপনাদের ইশতিয়াক, প্রফেসর ইশতিয়াক আমাকে ফোন করে বললো যে স্যার আপনার ওই ক্লাস কয়টা ক্লাস দিচ্ছি, নিতে হবে। আমি বললাম যে আমি তো মাত্র বাইরে থেকে বাইরে থেকে আসতেছি, এসে বলে স্যার অসুবিধা হবে না, করান আর কি। কাজে এসে আপনাদের আমার খুব বেশি সময় পাই নাই, এই জন্য আপনাদের ইয়াগুলো সব রেডি করতে পারি নাই। কিন্তু এখন কোনটা পড়বেন বলেন দেখি, আমার এখানে আছে কিনা, অথবা সুপার কন্ডাক্টিভিটি আলোচনা করতে পারি। হ্যাঁ, কোনটা আলোচনা করবো বলেন? স্যার আপনার ওই বইয়ের যে তালিকাটা যে একটু দিতেন স্যার, কি কি বই আপনার আছে স্যার? ও, আমার বই পাবলিশ হয়েছে যেগুলা? কোন কোন পাবলিশ হলে তো আপনারা জানেন যে কোয়ান্টাম মেকানিক্স আছে, তারপরে সলিড স্টেটের ওই যে পার্ট 1টা আছে, তারপরে আপনার ওই ক্লাসিক্যাল মেকানিক্স একটা পাবলিশ করেছে ইয়ারা, ওই কবির পাবলিশার্স, ওখানে পাবেন। আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা তো বাংলা একাডেমি এই ছাপায় হয়তো, আর আমাকে বললো 1 তারিখের পরে বোধহয় ছাপাবে, আমি দেখি পোস্ট ইয়া করবো, তখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা হয়তো ওখানে বাংলা একাডেমিতে পেয়ে যাবেন। আর মোটামুটি এই কটাই তো পাবলিশ হলো আর কি। স্যার ম্যাগনেটিজম যদি একটু দেখাতেন স্যার। ম্যাগনেটিজম, আচ্ছা ঠিক আছে। ম্যাগনেটিজমটা তাহলে আমাকে একটু এমনি কি আলোচনা করব, কারণ আমার তো বোর্ড নাই, কিন্তু ইয়াতে কম্পিউটারে ঢুকানো নাই আর কি। আমি তাহলে আমাকে 5 মিনিট সময় দিতে হবে, একটু ঢুকাই নেই। না তাহলে স্যার এটা স্যার বিকালের সেশনে দেখাতে পারেন। বিকালের সেশনে তাহলে ম্যাগনেটিজম পড়াবো না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনকার সেশনে আমি সুপার কন্ডাক্টিভিটিটা পড়াই তাহলে নাকি? একটু স্যার একটা বিষয় যদি বলতেন স্যার ক্লিয়ার। হ্যাঁ বলেন স্যার। ওই যে পিএন, আমরা যদি ট্রানজিস্টর অথবা পিএন জাংশন ডায়োডের এক্সটার্নাল যখন ভোল্টেজটা দিই, তখন ই টাইপ অর্থাৎ ইমিটার থেকে যখন ইলেকট্রন বা হোল বেজের দিকে যায়, তখন তো নিউট্রালাইজ হয় কিছু ইলেকট্রন বা হোল। ওই সময় কি কোনো কারেন্ট প্রবাহিত হয়? ওইটার জন্য আমরা যে বেস কারেন্ট পাই। আমি আপনাকে বলি, আপনার কথাটা আমি স্পষ্ট আমি আপনাকে ছবিটা আঁকি, তারপর কথাটা বলি। এনপিএন বা পিএনপি যেটাই বলেন, এটা যদি মিটার বলি, দেখতে পাচ্ছেন কিনা? আমার ছবিটা কি দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার দেখা যাচ্ছে স্যার, এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে না? জি স্যার। এখন আমাকে প্রশ্নটা আবার বলেন, আমি আপনাকে বলে দিচ্ছি। স্যার প্রশ্ন আছে স্যার, ওই যে ট্রানজিস্টরের বায়াসিং আমরা যখন এক্সটার্নাল ভোল্টেজ দিই স্যার, ফরওয়ার্ড বায়াস থেকে যে ইলেকট্রন বা হোল বেজে যখন যায় স্যার, হ্যালো, ইলেকট্রন বা হোল, হ্যাঁ ফরওয়ার্ড বায়াসিং এর কথা বলছেন? ফরওয়ার্ড বায়াসিং এর কথা বলছেন? নিউট্রালাইজ হয় স্যার, হ্যাঁ, তখন ওই নিউট্রালাইজের কারণে কোনো কারেন্ট ফ্লো হয় কিনা, বা আমরা যে বেস কারেন্টটা পাই ওটা কোথা থেকে পাই স্যার? বেস কারেন্টটা কোথা থেকে পান? জি স্যার, না ইলেকট্রন আর হোল তো কিছু পরিমাণ নিউট্রালাইজ হয়, ওই নিউট্রালাইজের কারণে কি কোনো কারেন্ট ফ্লো হয়? না না, এটা হলো, আমি তাহলে সার্কিটটাকে কমপ্লিট করি আপনাকে। এটা হলো যে কারেন্ট যখন আপনি বায়াসিং করলেন, জি স্যার, বায়াসিং করার পরে কি করলো, যে আপনার যে ব্যারিয়ারটা ফরওয়ার্ড বায়াস যদি করেন, ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, হ্যাঁ ইমিটার বেস ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। আর তাহলে যেটা হলো, আপনার যে ব্যারিয়ারটা ছিল পিএন জাংশনে, একটা ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে না, ব্যারিয়ার পটেনশিয়াল ছিল, তো এই ব্যারিয়ারটা কি হয়, আস্তে আস্তে কমতে থাকে, ব্যারিয়ারের হাইটটা আস্তে আস্তে কমতে থাকে। তখন কিছু ইলেকট্রন কিন্তু মানে কিছু চার্জ কিন্তু তখন ফ্লো করতে থাকে, একটা কারেন্ট কিন্তু তখন থাকে।
আর কথা বলতে পারেন কিছু রিকম্বাইন করে আর কিছু আপনার একটা কারেন্ট ফ্লো করতে থাকে আর কি, সেটার জন্য আপনি বেজে একটা কারেন্ট পাবেন। কথা বুঝতে পারলেন না স্যার? প্রশ্ন আছে রিকম্বিনেশনে কি কারেন্ট হয় কিনা স্যার? এই যে হোল ইলেকট্রন রিকম্বাইন করে রিকম্বিনেশনে কারেন্ট না, আমি বলছি কারেন্ট হয় কেন? কারেন্ট হয় হলো চার্জ ফ্লো করার কারণে। জি স্যার। আপনি যদি রিকম্বিনেশন হইতে চার্জ গুলোকে তো ফ্লো করতে হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় তো মুভ করতে হচ্ছে। যদি চার্জ গুলো মুভ করে তখনই কারেন্ট পাবেন আপনি। বলা হয়েছে যে স্যার অধিকাংশ 95% এর বেশি বেজ পার হয়ে কালেক্টর অংশে পৌঁছায়, কালেক্টর কারেন্ট তৈরি করে, আর 5% এরও কম বেজ অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং হোল ইলেকট্রন রিকম্বিনেশন হয়। সেই রিকম্বিনেশনে কোন বইয়ে স্যার কারেন্ট প্রবাহের কথা বলা আছে, এইটা সঠিক কিনা স্যার? রিকম্বিনেশন কারেন্ট আছে কিনা স্যার? রিকম্বিনেশন কারেন্ট তো আপনার রিকম্বিনেশন কার হোল আর স্যার হোল আর ইলেকট্রন। আমরা যদি স্যার এনপিএন ট্রানজিস্টর ধরি, তাহলে ইমিটার থেকে যে ইলেকট্রনটা বেজে যাচ্ছে, বেজে তো হোল আছে, তাহলে হোলের সাথে ওখানে বেজ তো স্যার আপনার থেকে খুব কম পরিমাণ ডোপাইতে থাকে, তাহলে সেখানে ইলেকট্রনের সাথে হোলের যে নিউট্রালাইজ হয় কিছু পরিমাণ, ওইখানে কি কোনো কারেন্ট ফ্লো হয় কিনা? না, নিউট্রালাইজ তো ব্যাপারটা নিউট্রালাইজেশন না, কারেন্টের সাথে রিলেটেড ইজ দা ফ্লো ইলেকট্রন। নিউট্রালাইজ হইলো কি হইলো না সেটা হচ্ছে পরে, সেটা স্ট্যাটিক চার্জ সৃষ্টি করবে, কিন্তু আপনি যদি লাইনের মাঝে যদি চার্জ ফ্লো করে তাহলে আপনি কারেন্ট পাবেন। এখন আমার কথা যেটা বলতে চাচ্ছি, আমি যদি আপনার কথার উত্তর যদি আমি বুঝতে পারছি, আমরা যখন ডুপিং করি আপনারা তো জানেন যে পি এন পি যে যদি হয় বা এন পি এন যদি আপনার পিএন জাংশন মানে আপনার ইয়াটা হয়, ট্রানজিস্টরটা হয়, তাহলে আমরা ইমিটার রিজিয়নে বেশি ডুপ করি, জি স্যার, মাঝের বেস রিজিয়নে খুব কম ডুপ করি, হ্যাঁ লাইটলি লো ডুপ করে থাকে, এবং এটা নেরো থাকে অল্প। তাই লো ডুপ করা মানে কি, ওখানে যদি পি হয় মাঝেরটা, তাহলে হোলের সংখ্যা কম, একক আয়তনে হোলের সংখ্যা কম হবে। আর ইমিটার রিজিয়নে তাহলে হোলের সংখ্যা বেশি হবে। তাহলে যখন হোলগুলা যখন ইয়াতে ঢুকে ওই মানে বেস অঞ্চলের মাঝে যখন ঢুকে, তখন এখান থেকে তো বেশি হোল ঢুকছে না, ইলেকট্রন স্যার, ইলেকট্রন এনপিএন হইলে তখন ইলেকট্রন গুলা বেশি ইলেকট্রন ঢুকছে, তাহলে আপনার ওখানে যে হোলগুলা কিছু হোলের সাথে সে নিউট্রালাইজ করলো, যে বেজের রিজিয়নে যে হোলগুলা আছে ওখানে সংখ্যা কম, এদের সাথে নিউট্রাল করলো, করার পরেও তো ওই বাকি ইলেকট্রন গুলো যে এক্সট্রা এরা ফ্লো করবে তো স্যার, কালেক্টরে যাবে, কালেক্টরে না, কালেক্টরে ফ্লো করবে তো, কিন্তু কালেক্টর যদি ফ্লো করতে হয় তাহলে নিচে লো এটাতে যদি কারেন্ট ফ্লো না করে তাহলে কালেক্টরে কোনো ফ্লো করবে না, কালেক্টরে যাবে না, বেস কারেন্ট যদি না থাকে। এই আমার কথা বুঝতে পারলেন কি? বেস ইমিটারে যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু ইয়াতে কারেন্ট থাকবে না, আপনার কালেক্টরে কোনো কারেন্ট যাবে না, চাইতে পারবে না। জি স্যার, জি স্যার। কাজেই এখানে একটা ছোট্ট কারেন্ট তাহলে ফ্লো করছে, এটাকে সুইচিং ডিভাইস বলে। এই জন্য আপনার ট্রানজিস্টরকে আমরা যে সুইচিং ডিভাইস বলি, সুইচিং ডিভাইস এই কারণেই বলে যে ছোট্ট কারেন্ট দিয়ে আমরা বড় কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমরা যে একটা ধরেন একটা ফ্যান আছে, ফ্যানটা চলে অনেক জোরে, কিন্তু আমরা কন্ট্রোল করি তাকে কি দিয়ে, যে ছোট্ট একটা সুইচ, এটা একটা বাচ্চা ছেলেও একটা সুইচকে অন করতে পারে, অফ করতে পারে, মানে খুব এনার্জি কম এনার্জি অ্যাপ্লাই করে তাকে সুইচ করে আমি ফ্যানটাকে চালাতে পারি, একটা বড় এনার্জিকে কন্ট্রোল করতে পারি। এখানেও তাই, এখানে হলো যেটা যদি আপনার বেজে কারেন্ট না থাকে, কম্বিনেশনে রিকম্বিনেশনে সব চার্জ ওখানে বন্ধ হয়ে যায় না, বললাম তো কিছু কারেন্ট তাহলে ফ্লো করবে, রিকম্বিনেশন হইতে হলেও কিছু কারেন্ট ফ্লো করবে। তাহলে এই স্মল কারেন্টটা না থাকলে কালেক্টরে আপনি কোনো কারেন্ট পাবেন না, কাজেই এখানে একটা কারেন্ট থাকবে স্মল, এবং এই স্মল কারেন্ট কন্ট্রোলস দা আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্টকে সে কন্ট্রোল করছে। এখন আপনি যদি বলেন যে রিকম্বিনেশনে হয়ে গেল আর কোনো কারেন্ট ফ্লো করবে না, যদি কারেন্ট না ফ্লো করে তাহলে আপনি কালেক্টরেও কোনো কারেন্ট পাবেন না। না স্যার, বেস কারেন্টটা কোথা থেকে আসলো স্যার? বেস কারেন্ট, বেস কারেন্টে বেস তো এটা তো একটা রিজিয়ন না,
ঠিক আছে, বেসটা একটা রিজিয়ন না, ওখানে আপনার ইয়ে আছে তো, যদি পি হয় তাহলে একটা পি হোল ডোপিং ছিল তো, হোল ছিল না, তাহলে ওখানে যে কারেন্টটা হবে আপনার, এই কারেন্টটা তো ওই যে হোল ইলেকট্রন গুলো এখানে আসছে, এসে অধিকাংশ, কারণ এটা চিপা জায়গা বলে, চিপা জায়গা হলে কি হবে, খুব চিপা জায়গা হলে মানুষ কি করে, এখান থেকে সরে অন্য জায়গায় তাড়াতাড়ি চলে যায়। কাজেই এই বেস রিজনে যে মানে ইলেকট্রন গুলো ঢুকলো, যদি এনপিএন টাইপ হয়, তাহলে ঢুকলো এই ইলেকট্রন গুলো অধিকাংশই এদিক দিয়ে ফ্লো করতে পারছে না, এটা চিপা গলি। বেসটা আছে না, বেসটা হলো আপনার, চিন্তা করেন যে খুব চিপা রাস্তা, তাহলে এটা দিয়ে ঢুকতে পারছে না, তাহলে অধিকাংশই তাহলে কন্ট্রোল মানে কালেক্টর রিজিয়নে চলে গেল। আমার কথা বুঝতে পারলেন কি? ওই চিপা গলিতে ওরা বেশিক্ষণ থাকলো না, কিন্তু অল্প কারেন্ট এটা দিয়া ফ্লো করলো, ওই যে বেস দিয়ে একটা স্মল কারেন্ট ফ্লো করছে। আমার কথা বুঝতে পারলেন কি না? জি স্যার। তাহলে এটা দিয়ে একটা ওই যে স্মল একটা কারেন্ট ফ্লো করছে, ওই কারেন্টটা ওই যে এটার হোল আর ওখানে ইলেকট্রনের ফ্লো এর কারণেই হচ্ছে, যে এন টাইপের ইলেকট্রন আর পি টাইপের হোল, এদের মুভমেন্টের কারণে এই স্মল কারেন্টটা জেনারেট করছে। আর অধিকাংশ কারেন্ট অদৃশ্য ইলেকট্রন ওই পাশে চলে গেছে। তবে এখানে যদি বেজে যদি কারেন্ট না থাকে, বেজের কারেন্ট কিন্তু ওখান থেকে আসে, বেজও তো একটা আপনি ডুব করছেন তো, বেজে ডুব করা আছে না, হোল আছে তো, যদি এনপিএন হয়। বায়াসিং তো করলেন এটা দিয়ে, বেস দিয়েই তো, বেস দিয়ে আসলে মেইন, যে বেসে আপনি কারেন্ট দিচ্ছেন বলেই আপনি আউটপুটের কারেন্ট গুলা পাচ্ছেন। বেস যদি কারেন্ট না থাকে তাহলে আপনি আউটপুটও পাবেন না। বেসের কারেন্ট বন্ধ করে দেন, আপনি আউটপুটে কোনো কারেন্ট যাচ্ছে না, পাচ্ছেন না। স্যার যখন রিভার্স বায়াস হয়, মানে আপনি যখন আমরা যদি স্যার নেগেটিভ সিগন্যাল দিই, নেগেটিভ হাফ সাইকেল যখন বেজে দিই, তখনও কি স্যার বেস কারেন্ট প্রবাহিত হয়? আমি বলি যে একটা ইন্টারনাল কারেন্ট কিন্তু সব সময় থাকে বেজে স্যার। হ্যাঁ, সবসময় একটা কারেন্ট থাকে। যদি রিভার্স বায়াস, যেটা আপনি মেজর কারেন্টের কথা বলতে পারেন, যে আপনি রিভার্স বায়াস যখন দেন, তো মেজর কারেন্টটা ফ্লো করবে না, কারণ হলো আপনার ব্যারিয়ারটা তখন আরো উঁচু হয়ে গেল, বাধাটা বেড়ে গেল। বাধাটা যদি বেড়ে যায় তাহলে ইমিটার থেকে কালেক্টরে কোনো চার্জ ফ্লো করতে পারছে না, যাচ্ছে না। কিন্তু বেজ ইমিটারেও ওই যে একটা এটা কি বলে, ইন্টারনাল একটা হ্যাঁ, এটা মেনটেন করছে, কিন্তু এটা ওখানে যাবে না, ওই ইয়াকে বাধা দিবে, কালেক্টরে যেতে বাধা দিবে, ফলে আপনি ওখানে কোনো কারেন্ট পাবেন না আনটিল ব্রেকডাউনে যান। যদি ব্রেকডাউনে যান, যে মানে এই বায়াসিং ভোল্টেজটা বাড়াইতে বাড়াইতে আপনার ওই বন্ড ব্রেকিং প্রসেসে যতক্ষণ পর্যন্ত না যাবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে না, কিন্তু বন্ড ভেঙে গেলে তখন কিন্তু আবার আপনি বইয়ে যে ব্যাখ্যা আছে স্যার, সেটা হলো যে রিভার্স বায়াস তো স্যার মেজরিটি চার্জ ক্রিয়েটের জন্য রিভার্স বায়াস, কিন্তু মাইনরিটি চার্জ ক্রিয়েট যেগুলো আছে, পি টাইপের মধ্যে যে মাইনরিটি চার্জ ক্রিয়েট ইলেকট্রন এবং এন টাইপের মধ্যে মাইনরিটি চার্জ ক্রিয়েট হোল থাকে, সেগুলোর জন্য তো রিভার্স বায়াস হয় ফরওয়ার্ড বায়াস আসলে, তখন তো লিকেজ কারেন্ট ওইটার কারণে ফ্লো করে এরকম বলা আছে। না না, আপনি তো সেইটাই তো, যে এই যে একটা কারেন্ট সবসময় থাকে, ওইটা তো আপনার মাইনরিটির কারণেই ওই কারেন্টটা সবসময় থাকে, আপনার এটার জন্য সবসময় আপনার ফরওয়ার্ড বায়াস থাকে, যেদিকে যান এদিকে হয় ওইদিকে, মাইনরিটি ক্যারিয়ারের জন্য। সেই জন্য আপনারা যে কারেন্টটা পাচ্ছেন, মাইনরিটি তো খালি আপনার যে বেস রিজনে থাকে তা না তো, মাইনরিটি তো আপনার সব রিজনে মাইনরিটি আছে, ঠিক আছে কি? ওই মাইনরিটি কিন্তু সব রিজনে আছে, তো ওরা ফ্লো করে, ওরা একটা কারেন্ট কনস্টিটিউট করে। স্যার তার মানে ডিসি ভোল্টেজটা স্যার ফরওয়ার্ড এবং রিভার্সের সময় দুই সময় কাজ করে বেজে। কোনটা? বেসটা ডিসি ভোল্টেজ স্যার, যেটা আমরা বায়াসিং করি। ডিসি ভোল্টেজ তো হ্যাঁ, আপনি তো ইয়াটাকে, ওই ব্যারিয়ারটাকে কন্ট্রোল করেন আপনি, এটা দিয়ে আর কি, হাইট বাড়ান না কমান, রাস্তাটাকে আপনি যাওয়ার সুযোগ করে দিলেন না উচ্চতা বাড়ায় দিয়ে আপনি ওয়াল দিয়ে দিলেন, সেটা আপনি ওই ডিসি বায়াসিং দিয়ে কন্ট্রোল করেন আর কি। ঠিক আছে।
কারণ আপনার একটা নাম শুনছেন হয়তো, লিকেজ কারেন্ট আমরা শব্দ ব্যবহার করে থাকি। যে কোনো ডিভাইসে একটা লিকেজ কারেন্ট থাকে। লিকেজ কারেন্টটা কিন্তু মেইনলি ওই মাইনরিটি ক্যারিয়ারের জন্য ঘটে থাকে। ওকে, ঠিক আছে কি? জি স্যার। স্যার গতকাল স্যার একটা বিষয় একটু আলোচনা হয়ে আবার থেমে গেছিল স্যার, ওই যে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন স্যার। সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের যে কন্ডিশন, যে সেন্ট্রাল ম্যাক্সিমার পরের ম্যাক্সিমা গুলো আমরা কোন কোন বিন্দুতে পাবো, তার যে কন্ডিশন এবং মিনিমাম যে কন্ডিশন একটু অন্যান্য এর সাথে ভিন্ন ভিন্ন রকমের। আমরা বলেছিলাম যে আপনি যখন এটা তো আপনাদেরকে আমার আপনাদেরকে বলছিলাম উত্তর দিতে, আমি তো আপনার কাছে শুনতে চাইছিলাম। আপনাদের কাছ থেকে শুনতে চাইছিলাম আমি যে আপনারা আমাকে বলবেন নাকি বলবেন না? স্যার আপনি একটু ক্লিয়ার করলে ভালো হয়। না বললে আমি ওই এটা অপটিক্সের জিনিসটা আমি বলে থাকি যে ধরেন আপনারা যে তিনটা জিনিস মনে রাখেন, একটা হলো রিফ্লেকশন, ডিফ্রেকশন, আর আমি প্রথমে বলি রিফ্লেকশন, ডিফ্রেকশন, স্ক্যাটারিং, এই দুইটা জিনিস আগে বলি, তারপর আমি ইন্টারফারেন্সে যাবো। ধরেন রিফ্লেকশন কখন হয়? আলো মিডিয়াম থেকে কখন রিফ্লেকশন হবে? রিফ্লেকশন হয় তখন যদি ওয়েভলেংথ, এই যে ইনসিডেন্ট ওয়েভের ওয়েভলেংথ যদি বড় হয় মানে ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স থেকে, তখন প্লেন থেকে এটা রিফ্লেকশন হচ্ছে। আর যদি কম্পেয়ারেবল হয় তখন ওই যে স্লিটের সাইজের যদি হয় তাহলে আপনার ডিফ্লেকশন হচ্ছে। আর যদি আপনার ওয়েভলেংথ যদি ছোট হয়, মানে এই স্লিট থেকে মানে একটু ছোট, কিন্তু দুইটা আলাদা আলাদা স্লিট থাকে, তখন ওখান থেকে আমরা ইন্টারফারেন্স পাবো, মানে দুইটা আলাদা আলাদা ওয়েভ গিয়ে ইন্টারফেয়ার করবে। আর যদি আপনার স্ক্যাটারিংও করবে ওখানে, যদি আপনার স্লিট মানে বেশি ছোট হয়, মানে অবজেক্ট যদি খুব বেশি ছোট হয়, ওয়েভলেংথ বড় হয়, তখন ওখানে এসে লেগে ওটা স্ক্যাটার্ড করবে। আর যে লাইটের স্ক্যাটারিং যেটা হয়, ওই যে রেলি স্ক্যাটারিং বা অন্য স্ক্যাটারিং বলে, তাহলে ওই যে স্ক্যাটারিং এগুলো আসলে রিলেটিভলি স্লিট সাইজের উপরে, স্লিট মানে অবজেক্ট আর কি, ওটার উপর ডিপেন্ড করছে যে কোনটা ডিফ্লেকশন হবে, কোনটা মানে স্ক্যাটারিং হবে বা কোনটা রিফ্লেকশন হবে। এই জিনিসগুলা ওখানে এইভাবে আমরা এক্সপ্লেনেশন করে থাকি। রিফ্লেকশনও হয় স্যার, রিফ্লেকশন হয় না? এই যে ইয়ার থেকে রিফ্লেকশন হয় যে আপনার রিফ্রাকশন স্যার, রিফ্লেকশন। হ্যাঁ, রিফ্লেকশন হলো রিফ্লেকশন তো হলো ভিতর দিয়ে ঢুকে যাবে, রিফ্লেকশন হলো ঢুকতে পারছে না, ফিরে আসছে। কখন ফিরে আসবে সে, এটাও তো ডিপেন্ড করে যে তার যাওয়ার রাস্তাটা যদি এত ছোট হয়ে যায় যে সে তার বডির সাইজ হলো এত, কিন্তু রাস্তা এত ছোট, কিন্তু তখন সে আর ভিতরে রিফ্লেকশন হতে পারছে না, তখন সে রিফ্লেকশন হচ্ছে। আর যদি ছোট হয়, রিলেটিভলি ছোট হয়, তাহলে এর ভিতর দিয়ে সহজেই যাচ্ছে। এরকম ছোট দুই দরজার থেকে যদি দুইটা ওয়েভ গেলে, প্রাইমারি ওয়েভ গেলে আপনার ইন্টারফারেন্স হচ্ছে। আর যদি কম্পেয়ারেবল হয়, স্লিটের ফাঁকের জায়গা আর ওয়েভলেংথের লেংথ যদি কম্পেয়ারেবল হয়, তখন এটা ডিফ্রেকশন হচ্ছে। কম্পেয়ারেবল কি স্যার সমান নাকি কাছাকাছি? কাছাকাছি আর কি, মানে সমান মানে এক্স্যাক্টলি সমান, নট নেসেসারিলি কম্পেয়ারেবল, ভ্যালু কাছাকাছি, তখন আপনার ডিফ্রেকশন হচ্ছে। কারণ ডিফ্রেকশন হচ্ছে সেকেন্ডারি ওয়েভ থেকে। কাছাকাছি হলে কি হয় আমি আবারও বলে দিচ্ছি, যদি স্লিট আর ইয়ার সাইড সমান হয়, তাহলে আপনার ওয়েভ ফ্রন্ট, তো ওয়েভলেংথের যে অংশটা ওই স্লিটের উপরে পড়লো, এটার প্রত্যেকটা বিন্দু থেকে সেকেন্ডারি ওয়েভ তৈরি হওয়া শুরু হয়, এবং এই সেকেন্ডারি ওয়েভ দিয়ে ডিফ্রেকশন তৈরি করে, আপনি ইন্টারফেয়ার করে তৈরি করে। এটা হলো কম্পেয়ারেবল হইলে যে ঘটনাটা হয়। আর ইন্টারফারেন্সটা স্যার, ইন্টারফারেন্স আর ডিফ্রেকশন, ইন্টারফারেন্স হলো ধরেন স্লিটের সাইজের চেয়ে ছোট, ইনসিডেন্ট তরঙ্গের ছোট, তবে ওখান থেকে এখন যদি ইন্টারফারেন্স হতে হলে আপনার দুইটা আলাদা স্লিট লাগবে,
মানে কোহেরেন্স, আপনারা যেটা বলেন কোহেরেন্স সোর্স লাগে, দুইটা কোহেরেন্ট সোর্স লাগে, দুইটা কোহেরেন্ট। আলাদা স্লিট বলতে আমি এটা বুঝাচ্ছি যে স্লিট দুইটা কোহেরেন্ট সোর্স। তাহলে হইলে তখন এরা এইটার থেকে একটা ওয়েব, এটা দিয়ে গেল একটা ওয়েব, ওইটা দিয়ে আরেকটা ওয়েব গেল, গিয়ে কোথাও যদি ইন্টারফেয়ার করে, যেটা কোথাও যদি মিলে তাহলে ইন্টারফেয়ার করলে ওখানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম মিনিমাম প্রদান করবে। স্যার ভার্চুয়াল স্লিট সৃষ্টি করে ইন্টারফেস সৃষ্টি করা যাবে তো? ভার্চুয়াল স্লিট মানে ভার্চুয়াল সোর্স তৈরি করেন আপনারা, ওই যে কোহেরেন্ট সোর্স আমরা বানাই, কারণ হলো বাস্তবে আমাদের যে সোর্স গুলো আছে, থার্মাল সোর্স যেগুলো বলি, লেজারের কথা বাদ দেন, আমরা যদি থার্মাল সোর্স যেগুলো আছে, ধরুন মোমবাতি আছে বা অন্য যে কোনো সোর্স আছে, এই থার্মাল সোর্স কোনোটাই এদের দিয়ে কোহেরেন্ট সোর্স তৈরি করতে পারবেন না। থার্মাল সোর্স দুইটা আলাদা আলাদা থার্মাল সোর্স দিয়ে আপনি কখনো ইন্টারফারেন্স দেখবেন না। মোমবাতি জ্বালাই দিলেন, জ্বালাই দিয়ে ওখানে সামনে একটা পর্দা দিলেন, ওই পর্দার উপরে আপনি কখনো দুই মাঝে থেকে দুই ওয়েব গিয়ে ওখানে আপনাকে ইন্টারফারেন্স দেখাবে না। কারণটা কি স্যার এটা? না, কারণটা হলো যে ধরেন মোমবাতি সোর্স গুলা, প্রত্যেকটা সোর্স থেকে কি প্রতিনিয়ত হাজার হাজার ওয়েব ট্রেন বেরিয়ে যাচ্ছে। দুইটা মোমবাতি যদি একই রকম হয় তাহলে দুইটার মানে ইমিটেড তরঙ্গ দৈর্ঘ্য তো কাছাকাছি হওয়ার কথা। না না না, তো আমি বলি যে আপনাকে বলছি যে দুইটা মোমবাতি একই কোম্পানির, এখন একই দামের কিনছেন, একই লম্বা, একই মোটা, সুতার মাঝে যে সুতাটা থাকে, এই সুতাগুলো একই কোম্পানির, একই সুতা এবং একই সাইজের। তো এখন দুটাতে আগুন জ্বালায় দিলে তাহলে মোমবাতির কথাই বলি, তো ওখান থেকে যে তরঙ্গগুলা বেরোচ্ছে, লাইট তরঙ্গগুলা, ঠিক আছে, এই তরঙ্গগুলা এইটার আর এইটার থেকে যে প্রতিনিয়ত তরঙ্গ ট্রেনগুলা বেরোচ্ছে, এই তরঙ্গ ট্রেনগুলা একই দশায় বেরোচ্ছে না, দশা ডিফারেন্সটা সেম থাকছে না। কথাটা বুঝতে পারলেন কিনা? দশা ডিফারেন্স হলো, ধরেন 1 নম্বর মোমবাতি, 2 নম্বর মোমবাতি, 1 নম্বর মোমবাতি থেকে একটা ওয়েভ ট্রেন বেরোলো। ওয়েভ ট্রেন তো বুঝেন? জি স্যার, দুইটা একই সাথে প্রচলিত করা হয় না, একই সাথে প্রচলিত করা হয়েছে, কিন্তু এটা থেকে যে ওয়েভ ট্রেন বেরোচ্ছে আর এটার থেকেও যে 2 নম্বর থেকে যে ওয়েভ ট্রেন বেরোচ্ছে, ধরেন জাস্ট এই মুহূর্তে এই ওয়েভ ট্রেন আর এই ওয়েভ ট্রেনের দশা পার্থক্য যত, সাথে সাথে পরের মুহূর্তেই এটা থেকে যে পরের ওয়েভ ট্রেনটা যেটা বেরোচ্ছে, এটার পরের ওয়েভ ট্রেনটা যেটা বেরোচ্ছে, এই দুটোর মধ্যে দশা পার্থক্য ভিন্ন, আগের মতো থাকছে না। কি আমার কথা বুঝতে পারলেন কি স্যার? কোন সময় কি সমান হবে না স্যার? হ্যাঁ, কোন মুহূর্তে কি সমান হবে না স্যার? না না, একটা খুব মানে আমরা দেখার যে আমাদের দেখার তো একটা টাইম লাগে, যে একটা জিনিস এতক্ষণ পারসিস্ট করলে আমরা এটা দেখতে পাই। আমাদের একটা লিমিটেশন আছে, কি আপনারা তো জানেন, আমরা শোনার যেমন একটা লিমিটেশন আছে, এত সময়ের ভিতরে হলে আমরা দুইটা জিনিস, এর চেয়ে কম হলে দুইটা জিনিসকে আলাদা করতে পারি না। যে চোখেরও এরকম একটা সার্টেন একটা টাইম পিরিয়ড আছে, এই টাইম 1/10 সেকেন্ড স্যার, 1/10 সেকেন্ড, হ্যাঁ, এই পর্যন্ত যদি সে এক্সিস্ট করে তাহলে আপনি এটা দেখবেন। কিন্তু এই দুইটা আলাদা মোমবাতি হলে কোনো একটা বিন্দুতে যে দুইটা ওয়েভ ট্রেন গিয়ে যে ইন্টারফারেন্স করলো, হয়তো পরের সাথে সাথেই পরের দুইটা ওয়েভ ট্রেন গিয়ে একটা ডিফারেন্ট ফেজে গিয়া ওরা অন্যরকম তৈরি করলো, একটা ধরেন এক্সট্রা ম্যাক্সিমাম তৈরি করলো আর একটা মিনিমাম তৈরি করে ফেললো। তাহলে ওই জায়গাটা আমরা কি দেখবো? আমরা বুঝতেই পারবো না এখানে কোন ইন্টারফারেন্স হয়েছে কি হয়েছে না। স্যার তাহলে নিউটনস রিং এ ওখানে ভার্চুয়ালি আমরা ইয়া তৈরি করি, তাই তো? ভার্চুয়ালি কোহেরেন্ট সোর্স সৃষ্টি করে আমরা। হ্যাঁ, তাহলে নিউটনস রিং এ না, আমরা ইন্টারফারেন্স যেখানেই করি আমরা, ইন্টারফারেন্স সব জায়গায়, এই থার্মাল ইন্টারফারেন্স পাওয়া যাবে না। পাওয়া যাবে। আর ওই যে রাজশাহী ইউনিভার্সিটির অরুণ বসাক স্যারের একটা প্রশ্ন স্যার, সূর্যের আলো আর মোমবাতির আলো দুইটা কি একই ভেলোসিটিতে মুভ করে কিনা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে? সেটার এখানে আরেকটা জিনিস ফাঁক রয়ে গেল, মিডিয়ামটা কিন্তু বলেন না আপনারা, দুইটা কি বায়ু মাধ্যম স্যার, বায়ু মাধ্যমে। যদি ভ্যাকুয়াম হয় তাহলে আলোর ব্যাক সেম, হ্যাঁ, আলোর স্পিড সেম, এটা যদি ভ্যাকুয়ামের হয় তাহলে দুই জায়গারই একই। মানে মোমবাতির আলো কি ইলেকট্রোম্যাগনেটিক, সেটা হয় যে আমাদের সূর্যের আলো যেটা ইলেকট্রোম্যাগনেটিক, এরকম সমস্ত আলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
ওকে, তাহলে স্যার অনেক জ্বালাইলাম স্যার। না 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 না, আমি এনজয় করছি। আমি তো ভালো, এবং আরো আপনারা তো সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। এরকম অনেক আরো কত অনেক উদ্ভট প্রশ্ন আমরা অনেক সময় শুনেছি, যেটা মানে এমনি না, আমি এটা বলি না যে মানে আমাদের মানে বুঝতে যে কত অসুবিধা হয়, সেটা আমি বলছি আর কি, যে আমরা বিভিন্ন সময় জিনিসগুলোকে ফিজিক্স গুলাকে যেভাবে বুঝি সেটা মানে কঠিন হয়ে যায়। থেকে আমি এখন দেখি সুপার কন্ডাক্টিভিটির ইয়াটা আমি একটু ওপেন করি, ওখান থেকে আপনাদেরকে সুপার কন্ডাক্টিভিটিটা আমি যখন দুইটা ইন্টারফারেন্সের কথা বলবো, যে দুইটা আলাদা সোর্স লাগবে, তখন অনেক স্টুডেন্ট হয়তো বা কোশ্চেন করে যে ডাবল স্লিট যে ডিফ্রাকশনটা আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে পার্থক্যটা কি ঘটে? আমরা মাল্টি স্লিট বা ডাবল স্লিট যে ডিফ্রাকশন গুলো করি, গ্রেটিং এ যেমন মাল্টি স্লিট করি বা ডাবল স্লিট ডিফ্রাকশন আছে, এটার সাথে ইন্টারফারেন্সের পার্থক্যটা কি? না না না, আপনি যখন ডাবল স্লিট যে ডিফ্রাকশন করেন তখন দুইটা কাজ একসাথে করেন, ইন্টারফারেন্সও করেন, ডিফ্রাকশনও করেন। আর যখন সিঙ্গেল স্লিটে করেন তখন এটাকে আমরা পিওরলি ডিফ্রাকশন বলে থাকি। ওখানে ডাবল স্লিট যখনই দেন তখন দুইটা স্লিট থেকে আলাদা আলাদা যে রেগুলার যায়, ওরা গিয়ে ইন্টারফারেন্স গঠন করে। সেই জন্যই ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের মাঝে ওখানে একটা কম্পিটিশন হয়। কম্পিটিশন হওয়ার কারণে আপনার ওই যে মিসিং অর্ডার একটা শব্দ শুনছেন কিনা? শুনছেন কি? ডিফ্লেকশনের যে অর্ডারটা পাওয়ার কথা ছিল, কারণ এখানে ম্যাক্সিমাম পাওয়ার কথা ছিল, এখানে মিনিমাম পাওয়ার কথা ছিল, এখানে ম্যাক্সিমাম এখানে মিনিমাম, এই অর্ডারটা পাওয়ার মানে ডিফ্লেকশনের সবগুলো সেম পাওয়া যায়, সবগুলা পাওয়া যায় না। কারণটা হলো ওই যে কম্পিটিশন হয়, ইন্টারফারেন্স আর ডিফ্লেকশনের কম্পিটিশনের ফলে ধরেন ইন্টারফারেন্সের জন্য এক জায়গায় মিনিমাম হয়ে গেল, ডিফ্লেকশনের জন্য ম্যাক্সিমাম হয়ে গেল, দুইটা কি করলো কাটাকাটি করে ওখানে জিরো ইন্টেন্সিটি তৈরি করলো, বা যেখানে যে অর্ডারটা যেখানে পাওয়ার কথা ছিল সেই অর্ডারের ইন্টারফারেন্স ডিফ্লেকশনটা আপনি ওখানে পাচ্ছেন না। তো ওই যে মিসিংটা হচ্ছে সেটা হলো interplay between interference and diffraction in the case of two slit experiments. এটার কারণে ওই জিনিসটা হচ্ছে। কাজে ডবল স্লিট যখন করেন বা আরো বেশি স্লিট নেন, ওখানে কিন্তু দুইটা ঘটনা ঘটবে, ইন্টারফারেন্স থাকবে, গ্রেটিং বা মাল্টি স্লিট আর ডাবল স্লিট ডিফ্রাকশনে ফ্রিঞ্জটা চেঞ্জ হয়ে যায়। না ফ্রিঞ্জ হ্যাঁ বলেন, পর্দার যে ইয়াটা ফ্রিঞ্জটা আসে মাল্টি স্লিটের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় ডাবল স্লিটের যেটা আসছে, এটা কেন স্যার চেঞ্জ হয়ে যায়? মানে কি চেঞ্জ বলতে আপনি কি বোঝাচ্ছেন? মাল্টি দুইটাও তো মাল্টি মানে একের অধিক। জি স্যার, হ্যাঁ ইন্টেন্সিটির সমস্যা হবে। মাল্টি স্লিট আর ডবল স্লিটের মাঝে ইন্টেন্সিটির একটা ইয়ে আসবে, সমস্যা আসবে, কারণ এটা এন এর উপরে ডিপেন্ড করছে ইন্টেন্সিটি, সেটা হবে। এছাড়া আর কি হবে বলেন দেখি? ডাবল স্লিটে যেমন স্যার ইন্টেন্সিটি যেখানে হচ্ছে জিরো পাথ ডিফারেন্স, এটা ইন্টেন্সিটি। তারপর ফার্স্ট অবমের ক্ষেত্রে বা ফার্স্ট চরমের ক্ষেত্রে মাল্টি স্লিটের ক্ষেত্রে যেভাবে কমে যায়, ডাবল স্লিটে এইভাবে ইন্টেন্সিটিটা ওইভাবে কমে না। না সেটা তো বললাম, ইন্টেন্সিটির ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন মাল্টি স্লিটে আপনি যখন যান তখন আপনি যদি এক্সপ্রেশনটা দেখেন ইন্টেন্সিটির, তখন আমার যতদূর মনে আছে ওখানে কতগুলো মাল্টি স্লিট নিয়েছেন তার নাম্বারটা ওখানে আসে ইন্টেন্সিটিতে, অ্যামপ্লিটিউডে তার নাম্বারটা আসে, এন যদি থাকে তাহলে এন আসে। এন যদি 10 হয় আর আপনার টু স্লিটে হলো এন ইজ 2, তাহলে ওই যে নাম্বারের কারণে ওখানে ইন্টেন্সিটির একটা বেশ কম হবে, বেশি ইন্টেন্সিটি কম ইন্টেন্সিটির এই ব্যাপারটা আসবে। আপনি অপটিক্স বইয়ে দেখেন যে ডিফ্লেকশনের যে এক্সপ্রেশনটা আছে ওখানে একটা এন আছে, এন মানে হচ্ছে নাম্বার অফ স্লিটস যেগুলো আপনি এক্সপোজ করেছেন মানে ইনসাইডেন্ট ইয়াতে লাইটে, সেইটা একটা ফ্যাক্টর আছে। ওকে, ওখানে ওই স্লিটের সংখ্যার জন্য যে ভেরিয়েশনটা আসবে সেটা, এছাড়া আপনি এটা তো আছে স্যার। তারপরে
ঠিক আছে নাকি না? সময় থাকলে হয়তো আমরা আগের দিন আরেকটা একদিন মানে আলোচনা করতে পারতাম। আমি জাস্ট এক নজর আপনার ডিফ্লেকশনটা আপনি যে অ্যাঙ্গেলে কথা বলছেন আমি একটু দেখে আসলে আচ্ছা আমরা সুপার কন্ডাক্টিভিটিতে যাচ্ছি। এখন চলেন যাই দেখি আমরা সুপার কন্ডাক্টিভিটি। হোয়াট ইজ এ সুপার কন্ডাক্টর? A conductor whose resistance is zero is called superconductor. Fine. আর কেউ কিছু বলবেন? টেম্পারেচার টেন্ডস টু জিরো স্যার, তখন কন্ডাক্টর একটা সুপার কন্ডাক্টরের মতো কাজ করে। টেম্পারেচার টেন্ডস টু জিরো, জিরোতে একটা কন্ডাক্টর সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে, তাই তো স্যার? আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন কি? হ্যাঁ বলবেন না? তবে সুপার কন্ডাক্টর হিসেবে স্যার বাস্তবে কোনো কন্ডাক্টর পাওয়া যায় না, এটা একটা আদর্শ ধারণা। এবং টেম্পারেচার কমিয়ে বিশেষ কৌশল অবলম্বন করে রেজিস্ট্যান্স সর্বনিম্ন করে সুপার কন্ডাক্টরের মতো আচরণ করা হয় আর কি, করার চেষ্টা করা হয়। এইটা পাইলেন কোথেকে? পরের যে তথ্যটা দিলেন এটা কোথায় পাইলেন? তার অ্যাকচুয়াল সুপার কন্ডাক্টর মানে জিরো রেজিস্ট্যান্স। হ্যাঁ, জিরো রেজিস্ট্যান্স কোন কন্ডাক্টর কি তৈরি করা যায় একদম রেজিস্ট্যান্স লেস বা? ও আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি আপনাদের কথাগুলোতে। এখন হোয়াট ইজ দ্য সুপার কন্ডাক্টর? সুপার কন্ডাক্টর হলো ওই সমস্ত ম্যাটেরিয়াল, যে সমস্ত ম্যাটেরিয়ালে কোনো একটা যদি আপনি কুল ডাউন করতে থাকি একটা সার্টেন টেম্পারেচারে গেলে রিচ করলে তার ডিসি কন্ডাক্টিভিটি জিরো বলতে পারেন, দুইটাই ট্রু। আমরা জিরো হয়ে যায় যে যারা জিরো বললেন। আর আমরা যদি বলি, আমি যদি বলি থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে আমরা বলি ডিসি রেজিস্টিভিটি এত ছোট হয় যে আমরা মেজার করতে পারি না। তাহলে ওই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা বলি সুপার কন্ডাক্টিং। এখানে যখন রেজিস্টিভিটির কথা বলেন তখন কিন্তু ওই শব্দটা উচ্চারণ করতে হবে, ডিসি রেজিস্টিভিটি। এসি রেজিস্টিভিটি কিন্তু ইয়ে হয় না, মানে আপনার জিরো হয় না, ডিসি রেজিস্টিভিটি। এখন আমি দুইটা শব্দ ইউজ করলাম, একটা বললাম যে টেন্ডস টু জিরো, মানে রেজিস্টিভিটি টেন্ডস টু জিরো, আর একটা বললাম জিরো। এখন দুইটাই ট্রু কেন? আমি প্রথমে বলি, যদি এক্সপেরিমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি, একটা ম্যাটেরিয়াল আমার আছে, তার আপনি টেম্পারেচার লো করলেন, লো করলেন, লো করলেন, লো করতে করতে একটা সার্টেন টেম্পারেচারে আসার পরে দেখা গেল, যেটা আপনার ক্রিটিক্যাল টেম্পারেচার, এখানে আসার পরে আপনি দেখলেন যে তার আমার যে মিটার আছে, মাল্টিমিটার আছে, খুব সেন্সিটিভ মাল্টিমিটার, কিন্তু ওইটা দিয়ে আপনি তার রেজিস্টিভিটি মাপতে গেলেন, গিয়ে দেখেন আপনার মিটারে রিডিং দিচ্ছে জিরো। এখন এক্সপেরিমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি বলবেন? মিটারে তো স্যার অনেক লিমিটেশন আছে, অনেক স্থূল মিটার আছে যেগুলা খুব বেশি ভালো কাজ করে। তো আমি তো বললাম যে একদম হাইলি আপনি এক্সপেরিমেন্ট করছেন, যেটা দিয়া আপনি যেই মিটার দিয়ে মাপছেন রেজিস্টিভিটিটা, সেইটার কথাই বললাম। এটা খুব হাই সেনসিটিভিটি স্যার। আমরা যদি হাই সেনসিটিভিটি করে দেই, আর যদি স্কেল যদি আরো এক্সপ্যান্ড করে দেই, অনেক বড় সেনসিটিভিটি বাড়িয়ে দিলাম, এক্সপ্যান্ড করে দিলাম স্কেল, সেই ক্ষেত্রে আসতে পারে না স্যার? না না, আমি বলি এখন পর্যন্ত আমাদের যে সমস্ত মিটার আমরা আবিষ্কার করেছি, যেটা দিয়ে আমরা রেজিস্টিভিটি মাপতে পারি, ধরেন সবচেয়ে সফিস্টিকেটেড একটা হয়তো ধরেন মানে বেল ল্যাব থেকে আনলেন, না হয় ইয়ার থেকে নিয়ে আসলেন, খুব হাই সেনসিটিভিটি একটা মিটার দিয়ে আপনি তার রেজিস্টিভিটি মাপতে গেলেন, গিয়ে দেখলেন যে তার রেজিস্টিভিটি আপনার মিটারে জিরো রিডিং দিচ্ছে। তখন কি বলবেন? আপনি বলবেন যে সুপার কন্ডাক্টর হলো ওই বস্তুটা যেই বস্তুর ডিসি রেজিস্টিভিটি শূন্য হয় একটা সার্টেন টেম্পারেচারে কুল করার পরে, তাকে আমরা সুপার কন্ডাক্টর বলবো, এই তো? জি। কারণ আপনি তো এর বেশি আর আমি দেখতেছেন, আপনি মিটারে বলছে যে জিরো, আপনি তো জিরো বলবেন, আপনি এক্সপেরিমেন্টালিস্ট, আপনি বলবেন জিরো। তাত্ত্বিকভাবে তো জিরো হয় না স্যার, তাত্ত্বিকভাবে কি হয় থিওরিটিক্যালি? এখন আমি সেই প্রশ্নটাতে সেই উত্তরটাতে আসছি। এখন আমি আরেকটা দিক দেখি সুপার কন্ডাক্টর, যে আপনি একটা সার্টেন টেম্পারেচারের নিচে নামাইলেন, সে সুপার কন্ডাক্টর হলো, মানে একটা কারেন্ট ফ্লো করলো যার কারেন্ট ডেনসিটি ইনফাইনাইট, মানে অসীম, মানে কারেন্ট সবসময় কন্ডাক্টিভিটি ইনফিনিট, কন্ডাক্টিভিটি ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য কারেন্ট ডেনসিটি।
আচ্ছা এনিওয়ে কন্ডাক্টিভিটি ইনফিনিট হয়ে গেল। ওকে, জি। কিন্তু এইটা যখন আপনি রেখে দিলেন এই কন্ডিশনেই, দেখা গেল যে সুপার কন্ডাক্টর করে রেখে দিলেন, রেখে দিলে তারপরে দেখা গেল হয়তো কোনোটা 1 ঘন্টা, কোনোটা 5 ঘন্টা, কোনোটা 1 দিন, কোনোটা 5 দিন, কোনোটা 10 দিন পরে আবার গেলেন, গিয়ে দেখেন যে তার এই কন্ডাক্টিভিটি 0 হয়ে গেছে, কন্ডাক্টিভিটি নাই, কমে গেছে। আগের যে ইনফিনিট কন্ডাক্টিভিটি ছিল এটা কমে গেছে। এখন প্রশ্ন হলো তাহলে তার কন্ডাক্টিভিটি কমলো কেন? টেম্পারেচার বেড়ে যাবে স্যার নাকি? হ্যাঁ, টেম্পারেচার এনার্জি, তাহলে একটা কারেন্ট ফ্লো করা মানে কি এনার্জি দিলেই তো আপনি সে এই ইলেকট্রনগুলো। স্যার নতুন একটা ডিসি রেজিস্টিভিটি ডেভেলপ করছে স্যার। হ্যাঁ, কে ডেভেলপ করছে? ভিতরে ইন্টারনালি স্যার ডিসি রেজিস্টিভিটি ডেভেলপ করলে তখন কন্ডাক্টিভিটি ও আচ্ছা, হ্যাঁ দ্যাটস রাইট। এখন আপনি যেটা বললেন ডেভেলপ করলো না, এটা তার সাথে ছিল আগে, কিন্তু থাকাতে কি হলো যে যখন কারেন্ট গুলো চলতেছে কিছু কিছু এনার্জি সে লস করছে। লস করলে যে এই জন্য তার লাইফ টাইম কম বেশি হচ্ছে, মানে কারো লাইফ টাইম এরকম 5 দিন পরে দেখা যায় যে তার ওই যে ইনফিনিট কন্ডাক্টিভিটিটা কমতে কমতে সে জিরোতে চলে গেল। তাহলে এখন প্রশ্ন আসলো, যেহেতু তার একটা ফাইনাইট লাইফ টাইম আছে একটা সুপার কন্ডাক্টরের, মানে সুপার কারেন্ট ফ্লো করার পরে আপনি ছেড়ে দিলে সে কিছুদিন পরে দেখা যায় কারেন্টটা থাকছে না, তাহলে এটা প্রমাণ করে যে এটার ভিতরে কিছু না কিছু রেজিস্ট্যান্স আছে। ফলে রেজিস্ট্যান্সের মাধ্যমে যখন কারেন্ট ফ্লো করে তখন আই স্কয়ার আর হিসেবে কি হয়, জুল হিট উৎপন্ন করে না, এনার্জি লস করে না, হিট উৎপন্ন হয়। জি, হিট উৎপন্ন হয়। তাহলে ওই হিট উৎপন্ন হইলে এনার্জি লস করে। তাহলে ওই যে ইলেকট্রন গুলো যে মুভ করতেছে, ধরেন ইলেকট্রন গুলো মুভ করছে, তার এনার্জি যদি আস্তে আস্তে লস করতে থাকে তাহলে কি হবে, একসময় এসে থেমে যাবে, তখন আর তার ওই কারেন্টের ফ্লোটা থাকবে না। ইনফিনিট যে কারেন্ট কন্ডাক্টিভিটি যেটা বলছিলাম সেটা আর তার থাকছে না। এই বাস্তবে কিন্তু দেখা যায় সমস্ত সুপার কন্ডাক্টরের একটা নির্দিষ্ট সার্টেন লাইফ টাইম আছে। এইটা প্রমাণ করে যে তাহলে ওই ম্যাটেরিয়ালের মাঝে কিছু রেজিস্টিভিটি রয়ে গেছে, ডিসি রেজিস্টিভিটি আছে। যদিও আমরা মেজার করতে পারি না, আমাদের যে মিটার দিয়ে যেহেতু আমরা মাপতে পারি না, কাজে আমরা বলি যে জিরো রেজিস্টিভিটি, কিন্তু বাস্তবে কিছু রেজিস্ট্যান্স থাকে, ফলে সে তার সুপার কারেন্টের লাইফ টাইমটা একটা ফাইনাইট টাইমে চলে আসে, মানে একটা ফাইনাইট টাইম পরে তার ডিকে করে, কারেন্টটা ডিকে করতে থাকে। তাহলে দুইটাই সত্যি। কেউ যদি বলেন যে ডিসি রেজিস্টিভিটি 0, তবে ডিসি শব্দটা বলে নিয়েন, না এলে শুধু রেজিস্টিভিটি বলেন না। তাহলে স্যার আলটিমেটলি তো ইমামউদ্দিন স্যারের কথাটা মনে হয় খানিকটা ঠিক। হ্যাঁ, কোনটা? প্রথম যেটা বলছিলেন, প্রথমে ডিসি রেজিস্টিভিটি 0 না, বলছিলেন যে রেজিস্টিভিটি আমরা তো আমাদের লিমিটেশনের কারণে মাপতে পারছি না ঠিকঠাক করে, তো ওইটা তো ঠিকই প্রডিউস হচ্ছে, তাহলে পারফেক্টলি সুপার কন্ডাক্টর আমরা পারফেক্টলি পাচ্ছি কি, এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে স্যার। না, পারফেক্ট সুপার কন্ডাক্টর বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা বুঝছেন না। সে প্রথম যখন শুরু করছিল তখন তো সে পারফেক্টই ছিল। আচ্ছা, লাইফ টাইম থাকবে কেন? এটা ইনফাইনাইট লাইফ টাইম থাকবে, মানে ও ইনফাইনাইট লাইফ টাইম থাকছে না, সেটা হচ্ছে ওই কারণে, সেটা হলো যে তার কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকছে, সেই কারণে এটা থাকছে না। কিন্তু এক্সপেরিমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে কি তার ডিসি রেজিস্টিভিটি 0, কারণ সে তো মাইপে বলবে যে 0। এটাও যেমন ট্রু, আর আপনি যদি বলেন যে কিছু দুটোই কারেক্ট স্যার, দুইটাই কারেক্ট, শুধু আপনাকে বুঝতে হবে কোনটা কখন কারেক্ট, কিভাবে কারেক্ট। কারণ ফিজিক্স হলো অবজারভেশনের মাধ্যমে আমরা ফিজিক্সকে শিখি, ফিজিক্সকে জানি, ফিজিক্সের নলেজ অর্জন করি। যে এক্সপেরিমেন্টালিস্ট তার অবজারভেশন থেকে এটা 0, তার পয়েন্ট থেকে কোনো ভুল নাই, কারণ তার মিটার 0 রিডিং দিচ্ছে। আর আমরা যারা আল্টু চিন্তা করি যে এটা তো লাইফ টাইম আছে, যেহেতু নির্দিষ্ট লাইফ টাইম আছে মিনস তার মাঝে কিছু রেজিস্ট্যান্স আছে, ডিসি রেজিস্ট্যান্স আছে, ফলে সে এনার্জি লস করছে এবং একসময় কারেন্টটা শেষ হয়ে যাচ্ছে, কাজেই তার কিছু রেজিস্ট্যান্স আছে। আমরা আপনি যদি ইয়ার বইটা দেখেন, অ্যাশক্রাফট মার্ভিনের বইটা দেখেন, অ্যাশক্রাফট মার্ভিনের সলিড স্টেট ফিজিক্সটা, ওখানে দেখবেন যে এই কথাটা স্পষ্ট লেখা আছে যে তার রেজিস্টিভিটি 0 বলে না এরা, কারণ অ্যাশক্রাফট হলো থিওরিটিশিয়ান, কাজে সে ওখানে লিখছে যে resistivity so small we cannot measure,
ওই কথাটা ওখানে বলা আছে। কাজে এই দুইটাই যদি কেউ বলে, আপনারা যখন ছাত্রদের ভাইবা নেন, যদি দুইটাই বলে আপনারা তাহলে এখন বুঝতে পারবেন যে কে কোন আঙ্গিকে কথা বলছে। ঠিক আছে কি স্যার? আর্জেন্টাম বা গোল্ড বা এরকম যে কোনো কপার ধাতু, ওদের টেম্পারেচার যদি কমাতে 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 জিরোর কাছে নিয়ে আসি, তাহলে সবগুলোই কি একই সময়ে একই ওই টেম্পারেচারেই কি সুপার কন্ডাক্টরের মতো কাজ করবে? না না, এক একটা ধাতুর জন্য এক এক রকম, এক এক রকম প্রপার্টি, যে এক এক টেম্পারেচারে তোমার সুপার কন্ডাক্টরিং এর রূপান্তর হয়। আর আপনি যেটা কপার বললেন, কপার গোল্ড, এরা কিন্তু সুপার কন্ডাক্টর হয় না, এরা নরমালি বেস্ট কন্ডাক্টর, খুব ভালো কন্ডাক্টর, মানে নরমাল কন্ডাক্টর। কিন্তু এদেরকে যত ঠান্ডাই করেন মানে এরা কখনো সুপার কারেন্ট দেয় না, সুপার কন্ডাক্টর হয় না। কাজে একজনে একটা বলছিলেন যে সমস্ত মেটাল গুলো যদি আমি ঠান্ডা করে একটা লো টেম্পারেচারে নেই তাহলে সুপার কন্ডাক্টর হয়। এটাও ট্রু না, সব বস্তু সুপার কন্ডাক্টিভিটি শো করে না। এবং আশ্চর্যের ব্যাপার হলো এটা যে অনেক সেমিকন্ডাক্টর আছে, অনেক ইনসুলেটর আছে যারা নর্মালি সেমিকন্ডাক্টর অথবা ইনসুলেটর, কিন্তু এরাও যখন ঠান্ডা করা হয় দেখা গেল কি আশ্চর্য, সে সুপার কন্ডাক্টর হয়ে গেল। কিন্তু অনেক ভালো কন্ডাক্টর যারা নরমাল কন্ডাক্টর, তারা ঠান্ডা করলো সুপার কন্ডাক্টর হয় না। স্যার ওই যে তাহলে সেমিকন্ডাক্টর বইয়ে যে বলা আছে স্যার, হ্যাঁ বইয়ে বলা আছে যে সেমিকন্ডাক্টর at absolute zero temperature semiconductor behaves like insulator, তাহলে তো এই কথাটা ঠিক হবে না স্যার। না না না, সেটা অ্যাবসলিউট জিরোতে সেমিকন্ডাক্টর ইনসুলেটরের মতো আচরণ করে। না, সেটা আমরা সেমিকন্ডাক্টর নরমাল কন্ডাক্টরের কথা বলছি, ওখানে সুপার কন্ডাক্টর না। আপনি যেটা কনফিউজ করেন না, কথাটা তো ঠিক আছে, কারণ ওটা ওখানে আমরা সুপার কন্ডাক্টিভিটির জিনিস আনছি না, ওটা আপনার সেমিকন্ডাক্টরের প্রপার্টিতে যখন দেখি তার নরমাল প্রপার্টি গুলোই দেখছি। সুপার কন্ডাক্টিভিটি ওখানে ওই আপনার ওই চিন্তাতে তখন সুপার কন্ডাক্টিভিটি নাই, ওটা হলো নরমাল কন্ডাক্টরের বিহেভিয়ার, তখন তার থাকে না, সেই জন্য তাকে আমরা ইনসুলেটর বলি। টি ইজ ইকুয়াল টু 0 কেলভিনে। জি, আপনি কথা বুঝতে পারলেন কি? জি স্যার, সেটা ওটা সুপার কন্ডাক্টরই নিয়ে না, সুপার কন্ডাক্টর কিন্তু আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা ফেনোমেনা, এটা ওই নরমাল ফেনোমেনা না। ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পারলাম যে সুপার কন্ডাক্টিভিটির জিনিসটা কি, কখন তাকে একটা বস্তুকে সুপার কন্ডাক্টর বলে থাকি। স্যার ওই কোন কোন পদার্থগুলো সুপার কন্ডাক্টর হিসেবে ভালো কাজ করে, বা কোনো অ্যালয় টেলয় এরকম আছে কিনা যেগুলো? আমি উদাহরণ দিব, এখানে আমার এখানে উদাহরণগুলো আছে কিনা দাঁড়ান দেখি। অ্যালয় মানে কোনো সংকর, অ্যালয় অনেকগুলো আছে যারা সুপার কন্ডাক্টিভিটি শো করে, এবং বিশেষ করে মার্কারি সম্ভবত। না 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 না, আমি আপনাকে সংকর করে কিছু হয়, অনেক 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 অ্যালয় তৈরি করে, যেহেতু ইউটিউবে অ্যালয় করে হয় 4-5টা অ্যালয় করেও অনেক সুপার কন্ডাক্টর তৈরি করা হচ্ছে। কারণ একটা সময় ছিল মানুষ হুমড়ি খেয়ে সুপার কন্ডাক্টরের উপরে পড়লো যে নতুন সুপার কন্ডাক্টর, এরকম সুপার কন্ডাক্টর পাওয়া যায় কিনা যেটা নর্মাল টেম্পারেচার বা তার কাছাকাছি টেম্পারেচারেও সুপার কন্ডাক্টিং প্রপার্টিটা শো করবে, এরকম পাওয়া যায় কিনা। কারণ এটা পাইলে আমাদের এনার্জির যে ক্রাইসিস এখন পৃথিবীতে, ওই এনার্জি ক্রাইসিসটা আমরা কমে যেত। আমরা কিন্তু এত এনার্জির মানে শর্টেজ আর থাকতো না, কারণ একবারে জিরো হয়ে যেত আর কি। মানে এখন যে সিস্টেম লস আছে, সিস্টেম লসটা থাকতেই না। ফলে আপনার অনেক অনেক এই এনার্জি দিয়েই আমরা এখন বাংলাদেশে যেই কারেন্ট আমরা প্রডিউস করি সেটা দিয়েই পুরো বাংলাদেশ আমরা কভার করে ফেলতে পারতাম, কোনো শর্টেজ থাকতো না, যদি আমরা সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল ওই বিভিন্ন যন্ত্রে ব্যবহার করতে পারতাম। যেমন আমার একটা মোটর আছে, এই মোটরে যদি আমি সুপার কন্ডাক্টর দিয়ে করতে পারতাম তাহলে সেই এনার্জি খাইতো না, এনার্জি লস করতো না, এবং সিস্টেম লস হইতো না, কিছু হতো না। যে এনার্জি দিচ্ছেন এই এনার্জি থেকে আপনাকে আউটপুট দিতে থাকলো। মানে এখন একটা মোটর যে এনার্জি খায় এই এনার্জি দিয়ে হয়তো আপনার 50টা মোটর 100 মোটর চলতে পারতো, কোনো অসুবিধা ছিল না। সেই কারণেই মানুষ হুমড়ি খেয়ে পড়ছিল আর কি। তখন মানুষ খালি এলিমেন্টাল না এবং অ্যালয় দিয়েও বিভিন্ন রকমের অ্যালয় মিক্স করে, এখনো যারা সুপার কন্ডাক্টিং এ এক্সপেরিমেন্টাল কাজ করে তারা তাই করে, এই ম্যাটেরিয়ালের সাথে এই ম্যাটেরিয়াল যোগ করছে, এটার সাথে এটা যোগ করছে, অ্যালয় বানাচ্ছে, বানায় তার প্রপার্টি দেখছে যে তার সুপার কন্ডাক্টিং প্রপার্টি আসছে কিনা। এবং আমার একজন বন্ধু ছিল, আমি গল্পটা এখানে বলিয়ে ফেলি, যে টার্কিশ, মানে আমরা যখন পিএইচডি করি তখন ইংল্যান্ডে
তখন সেও ওই ইউনিভার্সিটি ছিল, তো আমার সাথে খুব বন্ধুত্ব হয়েছিল। তো সে বললো যে আমি তার গল্প বললো আর কি, আমি প্রথমে সুপার কন্ডাক্টিভিটির উপরে কাজ করতে চাইছিলাম, তো জার্মানিতে ওই ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে সে গেল পিএইচডি করতে। বলে গিয়া দেখি কি সুপার কন্ডাক্টিভিটি যারা এক্সপেরিমেন্টাল কাজ করে, কাজ একটাই, এই বস্তুর সাথে এই বস্তু মিশাচ্ছে, এটার সাথে এটা মিশাচ্ছে, মিশাই টিশে একটা অ্যালয় তৈরি করছে, করে তারপরে তার কন্ডাক্টিভিটি মাপছে। বলেছে এইটা দেখে যে এইটা যদি একটা রিসার্চ হয়, পরে আমি আর ওই রিসার্চে আমি আর থাকলাম না। সে পরে ওই ওখান থেকে চলে আসছে। ওই এটা কি রিসার্চ হইলো যে একটা আরেক বস্তু মিলাও, মিলাই টিলে পরে দেখো যে তার কন্ডাক্টিভিটি 0 হচ্ছে কিনা, সুপার কন্ডাক্টর হচ্ছে কিনা, বা কত টেম্পারেচার হচ্ছে। এইটাই হলো কাজ। বলে যে এই কাজ আমার পছন্দ হয় নাই, আমি চলে আসছি। মানে ও আমাকে এইভাবে বললো। এনিওয়ে, তাহলে এখনো যে অ্যালয়ের কথা যারা বললেন যে এখনো মানুষ অ্যালয় তৈরি করে দেখছে যে হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টর, হাই টিসি সুপার কন্ডাক্টর পাওয়া যায় কিনা। হাই টিসি এখন অনেক দূর আগাইছে, আপনারা কোথাও 150 কেলভিন পর্যন্ত, 150 উপরে, কেউ কেউ তো 175 কেলভিন পর্যন্ত ক্লেম করছে যে তারা কিছু ম্যাটেরিয়াল আবিষ্কার করছে যারা ক্রিটিক্যাল টেম্পারেচার 175 কেলভিনের মতো। ওগুলা ব্যবহার করা যাচ্ছে, কারণ ওগুলা লিকুইড হিলিয়াম না, লিকুইড নাইট্রোজেনের দিয়ে আপনাকে ঠান্ডা করে রাখলে ওইটা আপনি ডিভাইসে ইউজ করতে পারেন। কিন্তু এখনো আমরা নর্মাল টেম্পারেচারে সুপার কন্ডাক্টর পাই নাই। এটা হলো একটা সমস্যা, যে রুম টেম্পারেচারে যদি সুপার কন্ডাক্টর পাওয়া যেত তাহলে আমাদের এই অনেক সমস্যা, এনার্জির সমস্যাটা কেটে যেত। ওকে, তাহলে আমরা ধরেন দেখি যে ফ্লাক্স কোয়ান্টাইজেশন সুপার কন্ডাক্টরিং এর একটা প্রপার্টি হলো যে ম্যাগনেটিক ফ্লাক্স কোয়ান্টাইজড। এর আগে আমরা জানতাম না যে ম্যাগনেটিক ফ্লাক্স কোয়ান্টাইজেশন হয় কিভাবে। আমার কথা বুঝতে পারলেন তো? জি স্যার। আমরা কি কি কোয়ান্টাইজেশন শিখছি এই পর্যন্ত, বলেন দেখি কি কি দেখছেন? এনার্জি কোয়ান্টাইজেশন দেখছেন, এনার্জি কোয়ান্টাইজেশন, চার্জ কোয়ান্টাইজড হয়, চার্জ কোয়ান্টাইজেশন আমরা ওখান থেকে ধরে নিয়েছি যে চার্জ কোয়ান্টাইজেশন আছে। একটু আগে স্যার দেখালেন কে ভ্যালু কোয়ান্টাইজড, কে ভ্যালু কোয়ান্টাইজড, হ্যাঁ এটা এনার্জির সাথে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড। এটা প্রথমে বলে গেছে, বোর সাহেব বলেছে, আমরা এখন প্রমাণ করতে পারি। বোর কিন্তু প্রমাণ ছাড়াই বলেছিলেন, উনি এটা ওনার অ্যাজাম্পশনে দিয়ে দিয়েছে, আমরা যাতে কোনো কথা বলতে না পারি, মানে পোস্টুলেটে দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড। আর কি জানি আমরা, বলেন দেখি। বোর-সমারফিল্ড কোয়ান্টাইজেশন তো ওইটাই আপনার ওই এনার্জি রিলেটেড কোয়ান্টাইজেশন। আচ্ছা, তাহলে আমি আরেকটু বলি যে সাউন্ড ওয়েভ এর এনার্জি কোয়ান্টাইজড হয়। ফোনন বলেন যে লেটিস ভাইব্রেশন, ফোটন তো হচ্ছে আলোর কোয়ান্টাম, আলো কোয়ান্টাইজড হয়। তারপরে ওই যে ভাইব্রেশনাল এনার্জিও কোয়ান্টাইজড হয়, যেটাকে আপনারা ফোনন বলেন বা সাউন্ড ওয়েভের ফোনন। আর রেজিস্ট্যান্স কি কোয়ান্টাইজড হয়? এটা শুনি নাই স্যার। হ্যাঁ, রেজিস্ট্যান্সও কোয়ান্টাইজড হয়। এটা কাছে আপনার হচ্ছে ওইটাকে বলে আপনার হল এক্সপেরিমেন্ট। হল দেখিয়েছিলেন যে এনার্জি হল ইফেক্ট স্যার, হল ইফেক্ট। হ্যাঁ, হল ইফেক্ট আমরা যেটা পড়েন, যতটুকু পড়েন এটা না, আরো এটা কোয়ান্টাম হল ইফেক্ট বলে ওটাকে। কোয়ান্টাম হল ইফেক্টে আপনি ওখানে দেখা যায় রেজিস্ট্যান্সও কোয়ান্টাইজড হয়, ম্যাগনেটিক এনার্জি কোয়ান্টাইজড হয়, সেটাকে ম্যাগনন বলি আমরা, ম্যাগনন বলি। তারপরে আমরা প্লাজমার এনার্জি কোয়ান্টাইজড হয়, যেটা হয় সেটাকে আমরা প্লাজমন বলি, মানে তার কোয়ান্টামকে প্লাজমন বলি। প্লাজমন, ফোনন, ফোটন, ম্যাগনেটন, গ্র্যাভিটন, তাহলে তো সবই স্যার কোয়ান্টাইজড হওয়ার কথা। কোয়ান্টাইজড হচ্ছে, ওগুলো কোয়ান্টাইজড। গ্র্যাভিটন যদিও আমরা এখনো ধরতে পারি নাই, কিন্তু গ্র্যাভিটনও কোয়ান্টাইজড আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু তাহলে এখন দেখবো যে ম্যাগনেটিক ফ্লাক্স তো আমরা বুঝি। ফ্লাক্স বলতে কি বোঝায়? একটা তল আছে, তলের ভিতর দিয়ে যতগুলা লাইনস অফ ফোর্স যায়, এটা হয় ম্যাগনেটিক হইতে পারে, ইলেকট্রিক হইতে পারে, যতগুলা লাইনস অফ ফোর্স পার ইউনিট এরিয়া। না, ফ্লাক্স ডেনসিটি বললে হলো ইউনিট এরিয়া,
আর যখন ফ্লাক্স বলি তখন ওই এরিয়া দিয়া লম্বভাবে যেগুলো যায় স্যার, লম্ব উপাংশ যেগুলো থাকে তার এই লাইনস অফ ফোর্স গুলোকে একত্রে আমরা ফ্লাক্স বলি, তাই তো? চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে কি চুম্বকের লাইন অফ ফোর্স গুলো যেগুলো যায়, ম্যাগনেটিক লাইনস অফ ইন্ডাকশন যেগুলো দিতে যায়, এটাও একটা সার্ফ একটা এরিয়া দিয়ে ক্রস করলে তার লম্ব উপাংশ গুলোর যোগফলটা হলো ওই এরিয়ার ফ্লাক্স। এখন আমরা কোয়ান্টাম মেকানিক্স সুপারকন্ডাক্টিভিটিতে এসে দেখি যে ওই ম্যাগনেটিক ফ্লাক্সটাও কোয়ান্টাইজড হচ্ছে, এটা এখানে একটু দেখাচ্ছি আমরা। এর আগে আমরা বিসিএস থিওরির কথা আমরা জানি, কারণ এটা বিসিএস থিওরির আলোকে কথা বলছি। বিসিএস থিওরির নাম শুনছেন তো? জি স্যার। বিসিএস কারা কারা? তিনজন বিজ্ঞানীর নাম। কুপার একজন আছে, বিসিএস কুপার, বার্ডিন, এই নামগুলো এক্সাক্ট মনে নাই স্যার। না ঠিক আছে, দুইটা তো বলে ফেলেন, বার্ডিন, কুপার এন্ড শিফার। এই তিনজনের নাম অনুসারে আমরা এটা বলে থাকি। তাহলে এখন আমরা যেটা দেখছি যে ধরেন আমরা যদি একটা কুপার পেয়ার, আরেকটা জিনিস তো বলা হলো না, কুপার পেয়ার হলো যে ইলেকট্রন কি চার্জের দিক থেকে হলো একই চার্জের, মানে নেগেটিভ নেগেটিভ, তাহলে দুইটা লাইট চার্জ কি রিপেল করে, দুইটা লাইট চার্জ রিপেল করে না, একই রকমের দুই চার্জ করবে, রিপেল করবে। ইন প্রিন্সিপাল ইলেকট্রনও তো করার কথা, দুটো ইলেকট্রন রিপেল করার কথা, কিন্তু মজার বিষয় এই জন্য আমি সুপারকন্ডাক্টরকে বলে আলাদা সাবজেক্ট বলতেছি, আলাদা ফেনোমেনন করতেছি, যে এইখানে সলিডে থাকা অবস্থায় দুইটা ইলেকট্রন সুপারকন্ডাক্টিং স্টেটে পরস্পরকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, দুইটা ইলেকট্রন একটা আরেকটাকে আকর্ষণ করে একটা বন্ড তৈরি করে, একটা দুইটা, এটাকে কুপার পেয়ার বলি আমরা। কুপার পেয়ার দুইটা ইলেকট্রন যাদের মোমেন্টাম হলো একটা যদি প্লাস কে হয় আর একটা মাইনাস কে, স্পিনও যদি একটা প্লাস স্পিন হয় আর একটা মাইনাস স্পিন, এরকম মানে মাইনাস হাফ, তাহলে এরকম দুইটা ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে। তাহলে ওদের করানো হয়েছে স্যার কোনোভাবে? না না, আপনি করাবেন কেন? তাহলে স্যার ইলেকট্রন কিভাবে করলো স্যার? করানো হয়েছে? তাহলে না 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 না, কে করাবে? কন্ডিশন আছে স্যার, কন্ডিশন আছে, কিন্তু এটা হয় ন্যাচারালি হচ্ছে, এটা নেচার, প্রকৃতি, ন্যাচারালি এই ঘটনাটা ঘটছে, এবং ওই পেয়ারটাকে আমরা বলি কুপার পেয়ার। কি বুঝতে পারলেন কি? যে কুপারের নাম অনুসারে আর কি, বার্ডিন কুপারের যে কুপার, সেই কুপারের নাম অনুসারে এটার নাম, কারণ সুপার ফ্লুইডিটি নিয়ে কুপারই বেশি কাজ করেছিলেন এবং এই ধারণাটাও কুপার থেকে আসছিল, সেই জন্য এটাকে আমরা বলি কুপার পেয়ার। এখন এই কুপার পেয়ারটা যে তৈরি হয় সুপার কন্ডাক্টিং স্টেটে, তার কোয়ান্টাম পার্টিকেল, এটা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা ডিসক্রাইব করি, তাহলে তার যে ওয়েভ ফাংশনকে আমরা সাধারণত এইভাবে প্রকাশ করতে পারি, সাই is equal to √n e to the minus I theta r। বুঝতে পারলেন? এটা ফেজ পার্ট। তাহলে আপনি দেখেন যদি সাই স্টার সাই নেই, সাই স্টার করলে এটা মাইনাস আসবে, দুটো গুণ করলে কি হয়? তুমি বলেন তো, সাই স্টার স্টার না, হ্যাঁ প্রবাবিলিটি ডেনসিটি কি হয় দেখেন দেখি, এই দুইটা এই টার্ম থেকে n হয় না, n না হয়, n হয়, n হলো এই যে কুপার পেয়ারের ডেনসিটি যদি আমরা নেই, তাহলে ওই ডেনসিটি ঠিক ডেনসিটি দিচ্ছে, কাজে আমি যে ওয়েভ ফাংশনগুলো চুজ করছি এতে কোনো অসুবিধা নাই, কিন্তু কারণ আমার মেজারমেন্ট যেটা দেয়, মেজারমেন্ট হলে আমরা ডেনসিটি মাপতে পারি, কাজে ডেনসিটি যে মাপলে যেটা পাবো আমার থিওরিও একই জিনিস দিচ্ছে। ওকে, এখন আমরা যদি ইয়াতে যাই, চলেন দেখি যে এই যে কুপার পেয়ার গুলো মুভ করছে তার ভেলোসিটি নির্ণয় করি। তো ভেলোসিটি আমরা যদি ইলেকট্রোডাইনামিক্স এর একটু হেল্প নিই, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু লিখতে পারি ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে আমরা লিখতে পারি 1/m। ভেলোসিটি নরমালি কিভাবে লিখি? p/m। নরমালি আপনারা কি, সরি হ্যাঁ, b ইজ ইকুয়াল টু কি লেখেন? p/m না? জি জি স্যার ঠিক আছে, p/m। কিন্তু যখন ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে থাকে তখন p minus q/c, এটা হচ্ছে ভেক্টর পটেনশিয়াল। যে ইলেকট্রোডাইনামিক্স এ আপনারা ভেক্টর পটেনশিয়াল পড়ছিলেন, হ্যাঁ ভেক্টর পটেনশিয়াল পড়ছি স্যার। সেই ভেক্টর পটেনশিয়ালটা সিগনিফিকেন্স বুঝি না স্যার, কোনটা? ভেক্টর পটেনশিয়ালের সিগনিফিকেন্সটা স্যার বুঝি না।
আমি একটু পরে আলোচনা করি সিগনিফিকেন্সটা, আমি এটা আগে শেষ করে নেই, আপনি তখন মনে করাই দেন আমাকে, একটু মনে করাই দেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভেলোসিটিকে আমরা লিখতে পারি যখন ম্যাগনেটিক ফিল্ড উপস্থিত তখন তার ভেলোসিটি ইজ ইকুয়াল টু 1/v p - q/c ভেক্টর পটেনশিয়াল। এটা তো এটাকে এখন যদি এটা অপারেটর দিয়ে লেখেন পিটাকে কোয়ান্টাম মেকানিক্সের, তাহলে লিখতে পারেন 1/m - is কা ডেল্টা - q/c a। তাহলে আমরা ভেলোসিটি জানলাম। এখন যদি আমরা ফ্লাক্স ক্যালকুলেশন করি, পার্টিকেল ফ্লাক্স, তখন পার্টিকেল ফ্লাক্স কি দিয়ে হিসাব করেন আপনারা মনে আছে তো? n * v, তাই না? পার্টিকেল ফ্লাক্স কিভাবে হিসাব করেন? ডেনসিটি ইনটু ভেলোসিটি, n * v। n * v তো যে আপনারা দেখেন কারেন্ট ডেনসিটি যখন হিসাব করেন তখন কি লেখেন? j = nev। আচ্ছা ne বলেন, nev, এটা হলো চার্জ। আমি যদি তাহলে হচ্ছে কারেন্ট ডেনসিটি বলি, যদি ইটা আমি না দেই তাহলে কি হবে? n * v, nv তাহলে কি হলো? এটা ফ্লাক্স, ঠিক আছে কি? অথবা ফ্লাক্স ডেনসিটি বলতে পারেন। তাহলে n * v হচ্ছে ফ্লাক্স, এটা চার্জ নাই, কণার, এটা কণার সংখ্যা। তাহলে এখানে দেখেন সাই স্টার সাই কি n না? জি, n আর v এখানে দিলাম। এটা কোয়ান্টাম মেকানিক্সে লিখছি বলে আমরা একটু স্টাইল করে লিখেছি, কিন্তু এখানে জিনিসটা একই, n * v। তাহলে এখন সাই এর মান, v অপারেটরের মান, যেহেতু এটা v টা অপারেটর, এখানে মান বসিয়ে দিলাম, সাই স্টার বসিয়ে দিলেন, এটা বসিয়ে দিলেন। তাহলে এই অ্যালজেব্রাটুকু করতে পারবেন? বলেন দেখি। এখানে এটা এই যে ডেল টার্মে কি আছে? del by del x, del by del r, del by del z, এটা জি, থ্রি ডাইমেনশনাল অপারেটর। হ্যাঁ, তাহলে এই অপারেটর দিয়ে যদি থিটা আর এর উপর নির্ভর করছে, আর এর মাঝে x y z আছে। ওয়ান ডাইমেনশনালে সোজা হয়তো, আচ্ছা, ওয়ান ডাইমেনশনালে খুব ইজি হতো, দ্যাটস রাইট। করে দেখতে পারেন ওয়ান ডাইমেনশনালে, করে দেখলে আপনি দেখবেন আপনি যে জিনিসটা পাবেন, এখানে হয়তো del by del x পাইতেন ওয়ান ডাইমেনশনালে, এখানে আমরা ওই যে ডেল্টা থ্রি ডাইমেনশনাল নামটা ইউজ করেছি। তাহলে এটা হবে আপনার n ডিভাইডেড বাই m, n হলো এখানে স্কয়ার রুট অফ n আছে, n স্কয়ার রুট অফ n, দুইটা মিলে n হয়ে গেল, নিচে m তো আছেই, আর বাকি এই জিনিসগুলো থাকছে। ওকে, আর ফেজ পার্টটা কিন্তু জিরো হয়ে যাবে, কারণ একটা ফেজ পার্ট হলো -i θ, আর একটা ফেজ পার্ট কত? +i θ, দুইটাকে গুণ করবেন, মানে ডিফারেন্সিয়েশনের পরে করতে হবে গুণ, আগে করতে পারবেন না, কারণ এখানে একটা অপারেটর রয়ে গেছে, অপারেটর কাজ শেষ হলো, গুণ করবেন তখন এটা 1 হয়ে গেছে। তাহলে আমার আপনি থাকছে ফ্লাক্স, মানে এই যে কুপার পেয়ারের যে ফ্লাক্স ডেনসিটি, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে কারেন্ট ডেনসিটি কি হবে? কণার সংখ্যা ইনটু ই, ওই যেটা আপনারা যে হিসাব করছিলেন, ই এর জায়গায় আমি লিখলাম কিউ। ওকে, তাহলে এটা আমি কারেন্ট ডেনসিটি পেলাম। হ্যাঁ, মিউট কে গান গাইতেছেন, মিউট করে দেন স্যার। কুপার পেয়ারের রহস্যটা একটু কাইন্ডলি বলে দেন স্যার, ফিজিক্যাল। আচ্ছা, আপনি একটু শেষে বলেন, আমরা এটা একটা কাজটা করে নিই, ঠিক আছে স্যার? ঠিক আছে। এখানে তো মাঝের একটা লাইন গুলো কোথায় গেল? আচ্ছা, পরবর্তী আরেকটা পেজে পড়ে গেল। আচ্ছা, আমি তবুও বলে নিচ্ছি। এখন আমি a ডট dl ক্যালকুলেশন করতে পারি, ইন্ডিকেশন। এটা আরেকটা লাইন ছিল, আরেকটা পেজ গেল কোথায়? বললাম না, এই পেজটা কোথায় গেল? অন্যদিকে চলে গেল নাকি? মিসিং হয়ে গেছে একটা পেজ। আচ্ছা, দেখে ওটার মধ্যে তাহলে ওই ইয়াতে নাই, মানে ইয়া করার সময় ঢুকানো হয়নি। আচ্ছা, এনিওয়ে, অসুবিধা নেই। তাহলে আমরা এখন এ ডট এল ইন্টিগ্রেশনটা করছি। এ ডট এল আপনারা তো জানেন, এটা স্টোকস থিওরাম, স্টোকের উপপাদ্য, মনে আছে আপনাদের? স্টোকস থিওরাম। হ্যাঁ, এটা আবার কেন আসলো? যাচ্ছে না যে, এটা শুধু বন্ধ করে দেবো। স্যার নয় নামাজের পরে শুরু করেন। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ, কথা বলতে আমি চাচ্ছি। অনুমতি এখনই হয়ে যাবে, দাঁড়ান একটু এই জিনিসটা সলভ করতে পারলে হয়ে যেত।
জানি কে কি বলতেছিলেন জানি একটা জিনিস, ওইটা আমি ওনাকে সবার জন্য না, কি জানি একটা জিনিস। স্যার আমাদের এই যে 4 লেভেল লেজার 3 লেভেল লেজার এগুলো তো নরমাল বইয়ে পাই না স্যার। কোনটা? 3 লেভেল লেজার 4 লেভেল লেজার, এই লেজার ও লেজার না, লেজার পাবেন না কেন? লেজার তো সব জায়গায় আছে, সব বই আছে। লেজার সব বই নাই? লেজারের বই যদি যেগুলো নেন, আমি তো 4 লেভেল লেজার তো আজকাল কমন জিনিস অনেক জায়গায় আছে। আপনারা ইয়াতে, আপনাদের কাছে আমি জানি না, ওখানে ছিল না লেজার। কি আপনাদের ইন্টারমিডিয়েটে আছে? একটা চ্যাপ্টারে ছিল আগে। ইন্টারমিডিয়েটে একটু ফ্লেভার আছে স্যার, একটু ফ্লেভার আছে ছিল স্যার, এখন ছিল, এখনকার ইস্যু নাই, এখন নাই স্যার, এখন নাই না। আপনাদের যদি, আপনাদের কাছে যদি আমার মনে হয়, আমার যতদূর মনে আছে ইন্টারমিডিয়েটে আমার একটা বই ছিল, ওখানে ওখানে বোধহয় 3 লেভেল 4 লেভেল লেজারের কথা ওখানে বলা আছে। ওখানে একটু দেখতে পারেন আর কি, আমার যতদূর মনে পড়ে যে ওখানে আমরা একটু দিয়েছিলাম। এবং আপনার বই কি এইবার এডিশন বের করেছেন স্যার? না না না, এইবারে কয়েক বছর, 2 বছর ধরে বন্ধ আছে। ওই ইয়ার সাথে গন্ডগোল লাগে, আমার সাথে তো আরো পার্টনার ছিল, পাবলিশারের সাথে গন্ডগোল লেগে ওটা ঝামেলা হয়ে গেছে। আর পাবলিশাররা তো ইয়া করে ঠিক মতো পয়সা টয়সা দেয় না, ওরা বেচে কিন্তু পয়সা দেয় না। আমার কাছে মনে হয় 13 সালের এডিশনটা আছে স্যার, 13 বা 14 সালের এডিশন, ওটাতে কি পাবো? আচ্ছা, যাকে তো ওখানে আপনারা এই যে এইটা এবং ইলেকট্রনিক্স এর চ্যাপ্টারটা ওখানে যদি পড়েন, আপনাদের অনেক প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবেন, মিলে যাবে। যে ইলেকট্রনিক্স এর যে প্রশ্ন করেছিলেন, ওটা ইন্টারমিডিয়েটের ওই বইয়েই এগুলা বলা আছে, সেটা দেখলেও হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তা আমরা 2:30টায় তাহলে দেখা হবে আর কি।